সকালে ঘুমিয়ে আছি, তখনই আম্মু ডাক। আইনি হুম। হোট না বাবা। পরে উঠবো আম্মু। বুঝছি, তোর জন্য এখন ঝাউটা আনতে হবে। আজকে তো কলেজ বন্ধ, একটু শান্তি মতো ঘুমাতে দাও। আজকে রিমি আসছে। কি বলছো? উনি কেন আসছে? এখন থেকে ও এখানেই থাকবে এবং তোর কলেজেই ভর্তি হবে। আমি চলে যাবো বাসা থেকে। তো যা। আম্মু, অন্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এমন বলতে পারলা? পারলাম। রিমা আপু আসলে আমাকে অনেক জ্বালাবে। তখন ছোট ছিল, বুঝে নাই। এখনো বড় হয়েছে, অনার্সে পড়ে। এখন আর জ্বালাবে না। হুম। এখন ফ্রেশ হয়ে খেয়ে স্টেশনে যা ওকে আনতে। পারবো না, আব্বুকে বলো। তোর আব্বু অফিসে গেছে। কিছু করার নেই, এখন গন্ডিটাকে আনতে যেতেই হবে। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে দিই। আমি নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আম্মু যার কথা বলল তার নাম রিমি, আমার খালাতো বোন এবং উনি আমার সিনিয়র। রিমি আপু পড়ে অনার্স প্রথম বর্ষে আর আমি ইন্টার দ্বিতীয় বর্ষে। ওনার এই বাসায় আসাতে আমি বিরক্ত। আমার সাথে ওনার লাস্ট দেখা হয় 4 বছর আগে। আমরা সবাই একসাথে নানুর বাসায় থাকতাম। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, আপু পড়তো ক্লাস 10-এ। উনি নাকি আমাকে নীল পাঞ্জাবিতে দেখে ক্রাশ খেয়েছিল। তারপর থেকে শুরু হলো আমার প্যারাময় জীবন। যখন তখন এসে আমাকে জড়িয়ে ধরতো, কিস করতো। কিছু বলতেও পারতাম না, বললেই আম্মুর কাছে এসে বানিয়ে বানিয়ে বিচার দিত। আম্মু আমার 12টা বাজাতো। যেমন এক ঘটনা বলি, আমি তখন ক্লাস 9-এ। তো টিফিন টাইমে একটা মেয়ে ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলতেছি, ওইটা আবার রিমি আপু দেখে ফেলে। তখন কিছু না বললেও বাসা যাওয়ার সময় রাস্তায়, আই, তুই ওই মেয়ের সাথে এত কি কথা বলস? ও আমার ফ্রেন্ড। তোর কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না। তোর যদি এতই কথা বলতে হয় আমার সাথে বলবি। ওকে, আর বলবো না। এখন আমাকে 50 বার আই লাভ ইউ বলবি আর 10টা কিস করবি। ছি 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 আপু, তুমি আমার বোন হয়ে এগুলো কি বলো? আর একবার বোন বললে না খবর আছে। আপুকে তো আপুই বলবো। এই গাধা, তুই দেখোস না খালাতো ভাই আর বোন কত প্রেম করে, তাদের বিয়ে হয়। আপু, আমরা তো প্রেম করি না। কে বলেছে করি না? করি তো। এখন বল আই লাভ ইউ বল আর কিস কর। পারবো না। পারবি না তো? দেখ, বাসায় গিয়ে বড় আম্মুকে আজ কি বলি আমি। রিমা আপু আমার আম্মুকে বড় আম্মু বলে। আপনার যা ইচ্ছা বলতে পারেন। এই কথা বলাতে আপু হন হন করে আমার আগে বাসায় চলে গেল। আমিও পেছনে পেছনে গেলাম। বড় আম্মু, ও বড় আম্মু। কি হয়েছে রে? বড় আম্মু, তোমার ছেলে না, কি করেছে বাছরটা? তোমার ছেলে না ক্লাস বাদ দিয়ে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল। আমি ক্লাস করতে বলছি বলে আমাকে অনেক বকেছে। আমি তো অবাক, কি ওভার অ্যাক্টিং। কি? ও ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে আড্ডা দেয়? না আম্মু, আপু মিথ্যা বলছে। মোটেও না। আমার মেয়ে মিথ্যা কথা বলতেই পারে না কখনো। তারপর আর কি, আম্মু সে কি রাগারাগি। এভাবে আমাকে অনেকভাবে ফাঁসিয়েছে। তারপর আপুর ব্যবসার জন্য আমরা ঢাকা চলে আসি। এই 4 বছরে আমি একবারও নানুর বাসায় যাইনি, এমনকি রিমি আপুর বাসায়ও যাইনি। আপনাদের কাহিনী শোনাতে শোনাতে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বাইক নিয়ে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখি রিমি আপু একটা বেঞ্চে বসে আছে। তখন আপুকে ডাক দিলাম। আমি ডাকতেই আপু আমার দিকে তাকালো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো সেই লেভেলে লজ্জা পাচ্ছি, অনেক মানুষই তাকিয়ে আছে আমাদের দিকে। আপু কি করছো কি? সবাই দেখতেছে তো। দেখুক, আমার বরকে আমি ধরছি। আপু প্লিজ আরো, এখানে সবাই আমাকে চিনে, সব মানে 12টা বাজিও না। এই কথা বলাতে ছেড়ে দিল। কেমন আছিস পিচ্ছি? ভালো, তুমি কেমন আছো আপু? তখন এক ছোট ভাই আসলো, ওর নাম শান্ত। শান্ত এসে বলল, আরে নীল ভাইয়া যে, হুম। তা এইটা কে, ভাবি নাকি? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব। হুম, আমি তোমার ভাব, তোমার নীল ভাইয়ার বউ। আমি আগেই জানতাম, কারণ ভাইয়া কোনো মেয়ের সাথে মিশে না। তো স্পেশাল কাউকে ছাড়া তো আর ফুচকা খেতে আসবে না। তুই সত্যি একটু বেশি বুঝোস। এইটা আমার খালাতো বোন রিমি আপু। আর আপু, এইটা আমার কলেজের ছোট ভাই শান্ত। দেখেছো কি ফাজিল হবু বউকে কেউ আপু বলে। আপু, ফাজলামি বাদ দাও তো। আচ্ছা শান্ত, তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। ওকে ভাই, ট্রিট কিন্তু দিতে হবে। যা, দিব তো টিট। তারপর শান্ত চলে গেল। তখনই রিমি আপু বলল,
আচ্ছা নীল, ফুচকুয়ালা মামা যে বললো এর আগে অনেক এসেছিস, এখন কম আসুস, তার মানে আগে গার্লফ্রেন্ড নিয়ে আসতি না? আরে না, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে আসতাম। ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড, আর আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। আর মাঝে মাঝে মেয়েদের সাথে আসলেও ওইগুলো বন্ধুর গার্লফ্রেন্ড। ও, কথা বলতে বলতে ফুচকা চলে আসলো। তারপর রিমি আপু 3 প্লেট ফুচকা খেলো। একটা জিনিস বুঝলাম না, মেয়েরা এত ফুচকা কেন পছন্দ করে? হয়তো ফুচকায় টক থাকে তো তার জন্য। তারপর বিল দিয়ে আমি আবার বাইক স্টার্ট করলাম। রিমি আপু আবার আগের মতোই জড়িয়ে ধরে বসে আছে। এবার কিছু বললাম না, কারণ আপু জড়িয়ে ধরলে আমার ভালোই লাগে। তারপর আপু বলল, আচ্ছা এখানে সবাই তোকে চেনে কি করে? আস্তে আস্তে সব বুঝতে পারবা। ওই, আবার বখাটে হয়ে যাসনি তো? এই কথা বলাতে শুধু আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর রাস্তায় আপু অনেক কথা বলল, আমি শুধু বললাম। তারপর বাসার সামনে চলে আসলাম। তারপর বললাম, আপু নামো, এসে পড়েছি, এটাই বাসা। অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। তারপর গেটের ভিতরে ঢুকলাম। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম, সাথে সাথেই দরজা খুলে দিল। এমনিতে তো কলিং বেল দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়, তাও দরজা খোলার নামই থাকে না। আজকে একবার বাজাতেই সাথে সাথে দরজা খুলে দিল। রিমি আপু আসবে বলে আম্মু হয়তো আমাদের জন্য দরজার সামনে অপেক্ষা করে আসছিল। রিমি আপু ভিতরে ঢুকেই আম্মুকে পায়ে ধরে সালাম করলো। কেমন আছিস মা? ভালো আবার আম্মু, তুমি কেমন আছো? ভালো। কত বড় হয়ে গেছিস, আর দেখতেও তো আগের চাইতে অনেক মিষ্টি হয়েছিস। মিষ্টি না ছাই, আগে ভালো ছিল, এখন পেতিদের মতো দেখা যায়। দেখো বড় আম্মু, তোমার ছেলে আমাকে কি বললো? ওই বাদর, তুই চুপ করবি? নিজে তো দেখতে একদম নাইজেরিয়ার বাদরের মতো, আরেকজনকে পেতনি বলে। আম্মু তুমি আমাকে এটা বলতে পারলা? একটু কান্নার ভাব করে বললাম। ন্যাকামো বাদ দিয়ে, মেয়েটা অনেক দূর থেকে এসেছে, ওকে নিয়ে তোর পাশের রুমে যা, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নি। বাড়িতে এতগুলো রুম থাকতে আমার পাশের রুমে কেন? যা বলছি তাই কর। যা মা, একটু বিশ্রাম কর। ওকে। আর বড় আব্বু কোথায়? তোর বড় আব্বু অফিসে। এখন আসো আপু। চলো। তারপর রিমি আপুকে নিয়ে আমার রুমের পাশে রুমে দিয়ে আসলাম। তারপর আপুকে বললাম, ওকে আপু ফ্রেশ হন, আমি এখন যাই। কোথায় যাবে এখন? একটু বাইরে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওকে যা, আর তাড়াতাড়ি আসবি। ওকে, আপনি ফ্রেশ হন। তারপর আমি বাসা থেকে চলে আসলাম বাইরে। তারপর আমার প্রাণপ্রিয় বন্ধু জয়কে ফোন দিলাম, সাথে সাথেই ফোন রিসিভ করলো। হ্যাঁ মামা বল। ক্লাবে আস। ওকে। তারপর রাজুকে ফোন দিলাম, বল, কি বলবি? ক্লাবে আস। ওকে। আসলে আমাদের একটা ক্লাব আছে। ক্লাবের কাজ হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা এবং বিপদে তার পাশে দাঁড়ানো। তারপর আমি বাইক নিয়ে ক্লাবে চলে গেলাম। ক্লাবের সামনে এসে বাইক রেখে ক্লাবের ভিতরে গেলাম। গিয়ে দেখি রাজু সহ আরও অনেকে এসেছে। তারপর আমি বললাম, জয় কোথায়? তখনই জয় আসলো। এই তো এসে গেছি। তাই এত জরুরি তলব কিসের জন্য? শোন, কালকে তোদের কাজ হবে কিছু গরিব অসহায়দের খাবার খাওয়ানো, আর এতিমখানায় কিছু খাবার পাঠাবি। ওকে, হয়ে যাবে। জয় আর রাজু আস, আর তোরা সবাই এইখানেই থাক। তারপর আমি জয় আর রাজু একটা কফি শপে ঢুকলাম। তারপর বললাম, পেয়ারায় পড়ে গেছি। কেন, কি হয়েছে? রিমিয়া পৌঁছেছে। যা কথা বলেছিলি প্যারা দে। এখন কি করব? কিছুদিনই তো ব্যাপার, সহ্য করে নিবি। শালা এখানেই থাকবে, এখানে থেকে স্টাডি করবে। তাহলে তোর কপাল পড়লো। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে দুপুর 2টা বেজে গেল। তখনই ফোনে একটা কল আসলো, রিসিভ করলাম না। তারপর একটা SMS আসলো, দেখি রিমি আপু SMS দিছে। 20 মিনিটের মধ্যে বাসায় না আসলে আজকে তোর খবর আছে। ওকে আপু, আসতেছি। তারপর জয় আর রাজুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম, সাথে সাথে আপু দরজা খুলে দিল। তারপর দরজা খুলে আপু চলে গেল, কোনো কথা বললো না। রাগ করেছে নাকি? রাগ করলে করুক, আমার কি। আমি আর কিছু বললাম না। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুমে গেলাম। শাওয়ার নিয়ে রুমে আসলাম। রুমে এসে শুয়ে আছি, তখনই আম্মু আসলো। খেতে আস। কয়টা বাজে? যাও, আসছি। তারপর আমি আম্মুর পিছনে পিছনে নিচে গেলাম খাবার খেতে। খাবার টেবিলে গিয়ে দেখি আব্বু এসেছে। আমি বললাম, আব্বু কখন আসলা? আজকে রিমি আসছে, না এসে কি থাকতে পারি? রিমি আপু কোথায়? ডাক দিয়ে আসলাম, বাট আসতেছে না। তোর সাথে কি কিছু হয়েছে? না, আমি দেখতেছি কি হয়েছে। তারপর আমি রিমি আপুর রুমে গেলাম, দেখি আপু শুয়ে আছে। আমি গিয়ে ডাক দিলাম, আপু খাবা না? আমি খেলেই বা তোর কি, না খেলেই কি?
অনেক কিছু। তুমি আমার আপু তো। না, আমি তোর আপু না। রাগ করেছো? জানি না। কি করলে রাগ ভাঙবে? আমাকে কখনো আপু বলতে পারবি না। এটা পসিবল না। কেন? দেখো আপু, তুমি আমার সিনিয়র। সবার সামনে তোমাকে আপু না বললে কেমন দেখা যায়? ওকে, সবার সামনে বলতে হবে না। যখন আমরা দুইজন থাকবো তখন বলবি শুধু। ওকে, এখন চলো, ক্ষুধা লেগেছে। চল। তারপর আমি আর রিমি আপু খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে আসার পর আম্মু বলল, আমি আর তোর বড় আব্বু হ্যাঁ তো ডাকলাম, তখন আসলি না। আর নীল একবার বললো তাতেই চলে আসলি, আসতে চাইনি, জোর করে আনছে। নাকি কাহিনী অন্য কিছু? আম্মু এত কথা বলো না তো, অনেক ক্ষুধা লেগেছে। তারপর খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আপু ডাকে আমার ঘুম ভাঙলো। এই নীল, ওটা কত ঘুমাবি? যাও তো আপু, এখন ডিস্টার্ব করো না। এই কুত্তা, আবার আপু বললি? এখন যাও, ঘুমাতে দাও। তারপর আপু আর কিছু বললো না, চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়লো, রিমি আপু তো আমাকে বিকেলে ডেকে গেছে। কিছু বলে তো আবার রাগিয়ে দিইনি। ঘুমে থাকলে তো আমি কি থেকে কি বলি নিজেও জানি না। তারপর আমি রিমি আপুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম রিমি আপু শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে, মনে হয় কান্না করেছে। তখন আমি ডাক দিলাম, রিমি। এখন আর আপু বললাম না। আপু কোনো উত্তর দিল না। আমাকে দেখে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আমি আবার ডাক দিলাম, রিমি। কি হয়েছে কি? এই অবস্থা কেন তোমার? সেটা তুই জেনে কি করবি? তুই যা ঘুমা। বুঝলাম ঘুমের ঘরে কিছু শুনিয়েছি, তখন ঘুমিয়েছিলাম, সরি। যা তো এখান থেকে। সত্যি চলে যাব? জানি না। বুঝলাম অনেক অভিমান করেছে। তারপর বললাম, সরি, আর কখনো হবে না। তো আমি কি করব? আমি এবার আপুর মাথার কাছে গিয়ে বসে বললাম, কান্না করছো কেন? কুত্তা, জানিস আমি কত কষ্ট পেয়েছি? আমি কষ্ট করেই সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে, আর তুই এখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। সরি। সরি বললে হবে না। তো কি করতে হবে? তারপর রিমি আপু যা বললো তা শুনে একটু অবাকই হলাম। এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে। আগের মতোই রয়ে গেলে, একটু বড় হও নাই। বলবি কিনা বল? জড়িয়ে ধরতে পারবো না। যা তোর ধরতে হবে। রাগ করো কেন? তাহলে ধর। ওকে, তারপর আর কি, জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম। তারপর বললাম, হয়েছে এখন? না, আর কি করতে হবে? এখন কিস করতে হবে। ওই, তুমি আমার গার্লফ্রেন্ড নাকি বউ যে তোমাকে কিস করব? আমি তোর বউ। কবে হলে? যেদিন থেকে আমি তোকে ভালোবাসি। এখন বল, কিস করবি কিনা? তারপর রিমি আপুকে কাছে টেনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে আপু আমাকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। আপু তো পাগলের মতো আমার ঠোঁট চষে যাচ্ছে, সারার কোনো নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। আমি রিমি আপুকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এই একটুতেই হাঁপিয়ে গেলি? এইটাই একটু, 5 মিনিটে কম ছিল না। এটা রিহার্সেল ছিল, বাকিটা এখন করব। না, আর না। প্লিজ আর একবার। এখন না, পরে। যাও ফ্রেশ হয়ে আসো। হুম। তারপর রিমি আপু ফ্রেশ হতে চলে গেল। আমিও আবার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে রিমি আপু আসলো ডাকতে ডিনার করার জন্য। খেতে আয়। যাও, আমি আসতেছি। ওকে। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। টেবিলে গিয়ে দেখি আব্বু আম্মু আর রিমি আপু বসে আছে। শোন নীল, কালকে রিমিকে নিয়ে গিয়ে তোর কলেজে ভর্তি করিয়ে দিবি। এত কলেজ থাকতে আমার কলেজে কেন? কারণ ওকে গার্ড দিবি তুই। তোদের কলেজে তো তোর উপরে কেউ নেই। তুমি নিয়ে গিয়ে ভর্তি করে দিও। আমার কালকে সকালে একটা মিটিং আছে। ও। হুম। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে আসে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি রিমি আপু এসেছে। রিমি আপু এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার কপালে তার ঠোঁট দিয়ে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি আপুর হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি করছিস কি? ছাড় আমাকে। না, তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না।
রিমি আপু লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। তারপর আমি বললাম, অনেক ভালোবাসো আমাকে? তুই বুঝিস না। বুঝি তো। আমার সিনিয়র বউটা আমাকে অনেক ভালোবাসে। ওয়েট, কি বললি? সিনিয়র বউ? তার মানে তুই আমাকে ভালোবাসিস? একটু একটু। সত্যি? এই কথা বলাতে আপু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই এখন বুঝলি আমার ভালোবাসা না? তখন তো ছোট ছিলাম, বুঝি নাই। ও অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও। না, আজকে এখানে থাক। পাগল হয়েছে তুমি? যদি কোনো অঘটন হয়ে যায়? আমি তো সেটাই চাই। যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছিস? ওকে, চলে যাচ্ছি। এই বলে আপু রুমে লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তারপর আমি বললাম, ওই আপু, কি হয়েছে? তুমি আসো কখন? সকালে আসছিলাম তোকে ডাক দিতে, এসে দেখি তুই ঘুমিয়ে আছিস। ঘুমন্ত অবস্থায় তোকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ভালো করেছো, এখন ওঠো। না, তোর বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু এসে পড়বে। না, বড় আম্মু এখন আসবে না, রান্না করতেছে। না আসলো, উঠো, ফ্রেশ হব। তোমাকে নিয়ে তো আজকে কলেজ যেতে হবে। তাহলে একটা কিস করো। সারাদিনে তোমার কিস লাগে? লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক করতে চায়, বুঝলে পিচ্ছি? বুঝলাম। তারপর রিমি আপু আমার মাথা ধরে হালকা করে ঠোঁটে একটা চুমো দিল। তারপর আবার একটা কিস করলো অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পরে আপু ছেড়ে দিয়ে বলল, কেমন লাগলো? একটুও ভালো না। মৃত্যু। এখন যাও তো, রেডি হও, আজকে তোমাকে নিয়ে কলেজে যাবো তো। ওকে, যাচ্ছি। তারপর রিমি আপু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার টেবিলে এসে দেখি কেউ নেই। আম্মু সোফায় বসে টিভি দেখছে। আপু আর রিমি আপু কোথায়? তোর আব্বু অফিস চলে গেছে, আর রিমি ওর রুমে। তারপর আমি রিমি আপুকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। তারপর আমি বললাম, কি করো আপু? রিমি আপু নিচের দিকে ঝুঁকে শাড়ি কুচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে উঠল, যার ফলে আপুর হাত থেকে শাড়ির আঁচলটা নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো? এভাবে অন্যদিকে তাকালি কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুই একটু সাহায্য কর না। আমি পারি না। তোর পারতে হবে না, তুই শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবি। আচ্ছা। তারপর আমি গিয়ে রিমি আপুর শাড়ির কুচি ধরলাম। আপু শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ঠিক করে শেষে বলল, কুচিটা দিয়ে দে। তুমি দাও, আমি পারবো না। প্লিজ দিয়ে দে। তারপর আমি রিমি আপুর কুচিটা খুঁজে দেওয়ার সময় আপু শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি রিমি আপুর কানে কানে বললাম, তোমার নাভিটা দেখে না আমার একটা কিস করতে ইচ্ছে করতেছে। যা করতে এখান থেকে। কি হলো আবার? আমার বুঝি লজ্জা করে না? বাহ, তোমার আবার লজ্জাও আছে। অনেক। এখন ছাড়ো, চলো খেতে চলো। না, কেন? লজ্জা করতেছে। হরে আমার লজ্জাবতী রে, চলো এখন। ওকে, চল। তারপর আমি আর রিমি আপু নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমি আর আপু খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে জয় আর রাজুকে ফোন করলাম। হ্যালো জয়। বল। কোথায় তুই? বাসায়। তাড়াতাড়ি কলেজের সামনে আয়। ওকে। তারপর রাজুকেও একই কথা বললাম। তারপর আমি বাইক বাইর করে বাসার সামনে দাঁড়ালাম। একটু পর রিমি আপু আসলো। আপুকে দেখে তো আমি অবাক। একটা মেয়ে এত সুন্দর হতে পারে তা হয়তো রিমি আপুকে না দেখলে বুঝতামই না। এইভাবে কি দেখিস? ওই, ও, তুমি কখন এসেছো? আমি আসছি কখন মানে? এভাবে কি দেখছিলি? তোমাকে। সময় তো শেষ হয়নি, সারা জীবনই দেখতে পারবি। ওঠো। তারপর উঠে বাইক স্টার্ট করলাম। আপু উঠেই আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি আপুকে বললাম, রিমি, আজকে না তোমার একটা জিনিস দেখেছি। কি? তোমার বুকের ওই তিলটা। এই ফাজিল, তুই দেখলি কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গিয়েছিল তখন দেখেছি। আর একটাও কথা বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে। তারপর আমরা কলেজে চলে গেলাম। দেখি জয়া, রাজু আরও কিছু ফ্রেন্ড কলেজে গিয়ে বসে আছে। তারপর আমাকে দেখে ওরা এগিয়ে আসলো। এগিয়ে এসে জয় বলল, এটাই তো তাহলে আমাদের বাপই। ভাবি মানে? আর বাপ ধরতে হবে না, যেভাবে চিপকা চিপকি করে আসোস
সবাই বুঝে যাবে তোমাদের রিলেশন আছে। রিমি, পরিচিত হও, আমার ফ্রেন্ড জয় আর রাজু। কেমন আছেন ভাইয়ারা? ভালো, আপনি? অনেক ভালো। দেখেন ভাবি, আপনি আমার বড়, তো আমাদের তুই করে নাম ধরে ডাকলে খুশি হব। ওকে। তোরা ক্যাম্পাসে ওয়েট কর, আমি প্রিন্সিপালের রুম থেকে আসতেছি। ওকে। এই নে বাইকে চাবি, পার করে রেখে দিস। তারপর আমি আর রিমি কলেজের ভিতরে ঢুকলাম। অনেক স্টুডেন্টের দৃষ্টি আমাদের দিকে, সবাই একভাবেই তাকিয়ে আছে। ওই সবাই ওই রকম ভাবে তাকিয়ে আছে কেন? সবাই হয়তো অবাকই হয়েছে, কেন? কারণ আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না, আর আজকে তোমাকে বাইকে করে নিয়ে আসছি, আবার তুমি আমার হাত ধরে আছো, এতে তো অবাক হওয়ারই কথা। ও, তারপর আমি আর রিমি প্রিন্সিপালের অফিসে গেলাম। তারপর বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম। আরে নীল বাবা যে, ভিতরে আসো। আমি আর রিমি ভিতরে গেলাম। বসো। তোমার আব্বু গতকাল রাতেই আমাকে ফোন দিয়েছিল, সব কিছু রেডি করে রাখছি, শুধু একটা সাইন করো মামনি। তারপর রিমি আপু সাইন করে দিল। তারপর আমরা প্রিন্সিপালের রুম থেকে বাইর হয়ে ক্যান্টিনে চলে গেলাম জয় আর রাজুর কাছে। তারপর রিমি ওদের বলল, তোমাদের যা ইচ্ছা তোমরা খাও, সব বিল আজকে আমি দেব। তারপর জয় আর রাজু সহ আরও কিছু ফ্রেন্ড ইচ্ছা মতো খেতে লাগলো। সারারা সব কয়টাই পেটুক মনে হয়, কদিন ধরে যেন না খেয়ে আছে। তারপর ওদের খাওয়া শেষ হলো। তারপর বললাম, তোরা ক্লাসে যা, আমি আসছি। তুই ক্লাস করবি? একটা করব, যা তুই, আসতেছি। ওকে। তুই বসো, আমি বিলতে আসছি। বেশি বুঝিস তাই না? তুই টাকা পাবি কোথায় থেকে? আমি দিচ্ছি। আমি থাকি তুমি কেন টাকা দিবা? এই, এখন তো তুমি কিছু করো না, যখন জব করবা তখন না হয় শোধ করে দিও। ওকে। যদি তাও না পারো তাহলে বাসায় গিয়ে একটু আদর করবো, তাই হবে। সারাদিনই শুধু আদর আর আদর। হুম। তারপর রিমি আপু বিল দিয়ে আসলো। তারপর আমি বললাম, আপু তুমি ক্যাম্পাসে বসো, আমি একটা ক্লাস করে আসি। আজকে ক্লাস না করলে হয় না? ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, করতেই হবে। ওকে, আমি বসছি, তুই যা। আমরা কথা বলছি, তখন হিয়া আপু আসলো। হিয়া আপু হলো রাজুর বড় বোন, অনার্সে পড়ে। তখন হিয়া আপু বলল, নীল, এটা কে? আপু এইটা হলো। বুঝেছি, তোর গার্লফ্রেন্ড বুঝি। রিমি, পরিচিত হও, ইনি হলেন রাজুর বড় আপু হিয়া আপু, আর হিয়া আপু এ হচ্ছে রিমি। হাই। হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। তারপর হিয়া আপু বলে, বাসায় দরকার আছে, এই বলে চলে গেল। তারপর আপুকে শহীদ মিনারে বসিয়ে রেখে আমি ক্লাসে চলে গেলাম। আমি বসেছি জানালার কাছে, এখান থেকে রিমি আপুকে দেখা যায়। রিমি বসে বসে ফোন চালাচ্ছে। আমি একবার স্যারের দিকে তাকাচ্ছি, আর একবার রিমির দিকে তাকাচ্ছি। তখনই স্যার বলল, নীল, কোনো সমস্যা? না স্যার। তাহলে বারবার বাইরে তাকাচ্ছ কেন? এমনি স্যার। ক্লাসে মনোযোগী হও। তারপর বাইরের দিকে তাকিয়ে দেখি অনার্সের 3জন ছেলে রিমি আপুর কাছে গেল, আর যারা গেল তারা একটাও ভালো না। আমি সাথে সাথে স্যারকে কিছু না বলেই ক্লাস থেকে বাইরে আসলাম। আমার পিছনে জয়রাজু আরও অনেক ফ্রেন্ড এসেছে। ওরা বুঝে গেছে এভাবে আমি হুট করে যখন বের হয়ে আসছি তাহলে নিশ্চিত কোনো ঝামেলা আছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ছেলেগুলো রিমি আপুকে টিচ করছে। আমি ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম, দেখি রিমি আপু কেঁদে দিয়েছে। তারপর রিমি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তারপর আমি বললাম, কি হয়েছে? রিমি আপু কেঁদেই চলেছে, কিছু বলছে না। আমি তারপর ছেলেগুলোকে বললাম, কি বলেছিস? কিছু না নীল, এমনি কিসে পরে জিজ্ঞেস করলাম। এই কথা বলার সাথে সাথেই একটাকে লাথি মেরে ফেলে দিলাম। তারপর রিমিকে বললাম, কি হয়েছে রিমি, বলো আমাকে। তুমি ক্লাসে যাওয়ার পর আমি এখানে বসেই গান শুনছিলাম, তারপরে এই ছেলেগুলো এসে আমাকে বাজে প্রস্তাব দেয় এবং বাজে কথা বলে। রিমির কথা শুনে তো আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তারপর ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে রাখলাম। তা দেখে ওদের কিছু ফ্রেন্ড দৌড়ে আসলো। এদিকে জয়রাজু আর আমার ফ্রেন্ডরাও ইচ্ছা মতো মারতে লাগলো ওদের। তারপর বললাম, জীবনে আর কখনো মেয়েদের সাথে এইরকম বিহেভ করবি? ওদের মতো একজন বলল, ভুল হয়ে গেছে নীল, এবারের মতো মাফ করো, আর কখনো এমন করবো না। তারপর আমি ওদের আরও মারলাম। ওরা শুধু চিৎকার করে বলছে, ভুল হয়ে গেছে, আর হবে না। আমি মেরেই চলেছি, থামছি না। এমন সময় কারো সাহস নাই আমাকে আটকানোর, কারণ রাগ উঠলে আমার মাথায় কাজ করে না। তখনই রিমি আপু এসে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। রিমি আপু জড়িয়ে ধরাতে আমার রাগ অনেকটাই কমে গেল। তখনই রিমি বলল, ছেড়ে দাও নীল, অনেক হয়েছে। ওদের সাহস কী করে হয় তোমাকে বাজে কথা বলার?
ছেলেগুলো আবার আমার কাছে ক্ষমা চাইলো। তারপর আমি বললাম, যার সাথে অন্যায় করেছিস তার কাছে গিয়ে মাপ চা। তারপর ছেলেগুলো রিমি আপুর কাছে মাপ চাইলো। তারপর আমি বললাম, এরপর যদি এমন হয় তাহলে মনে রাখিস ওই দিনই তোদের পৃথিবীতে শেষ দিন। তখনই প্রিন্সিপাল স্যার আসলো। কি হচ্ছে কি এখানে? স্যার, আজকের মতো এদের তিনজনকে রেস্টিকেট করবেন। কেন? তারপর সব কিছু স্যারকে খুলে বললাম, আর এও বললাম, আর রেস্টিকেট না করলে আমি আব্বুকে জানাতে বাধ্য হব। না বাবা, তোমার আব্বুকে জানাতে হবে না, আমি এদের ব্যবস্থা করছি। তারপর প্রিন্সিপাল স্যার চলে গেলেন। রিমি আপু এখনও কাঁদছেন। আমি রিমি আপুকে নিয়ে আমাদের কলেজের পুকুর পাড়ে চলে গেলাম। আমার অনেক ফ্রেন্ডই আমার পেছনে পেছনে আসে। তারপর আমি আর রিমি আপু পুকুর পাড়ে বসলাম আর জয়কে ইশারা দিয়ে বললাম সবাইকে নিয়ে চলে যেতে। সবাই চলে গেল। রিমি আপু কান্না এখনও বন্ধ হচ্ছে না। বুঝেছি একটু রোমান্টিকভাবে কান্না থামাতে হবে। তারপর আমি রিমি আপুকে ধরে আমার দিকে ঘুরিয়ে তার চোখের পানি মুছে দিলাম আর তার দু চোখে দুটো কিস করলাম। তারপর রিমি আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। রিমি আপু আমার ঠোঁটগুলো পাগলের মতো চুষতে লাগলো, আবার মাঝে মাঝে কামড়ও দিচ্ছে। এভাবে 6-7 মিনিট যাওয়ার পর আমি রিমি আপুকে ছেড়ে দিলাম। রিমি আপুর সাথে সাথে আমার বুকে মুখ গেল। তারপর আমি বললাম, দেখি একটু আমার দিকে তাকাও তো। না, লজ্জা করতেছে। একটু তাকাও না। তারপর রিমি আপু আমার দিকে তাকালো। আপুর ঠোঁটগুলো কাঁপছে। এইটা দেখে আমার আকর্ষণ আরও বেড়ে গেল। আমি আস্তে আস্তে রিমি আপুর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিয়ে যেতে লাগলাম। সাথে সাথে রিমি আপুর চোখগুলো বন্ধ করে ফেললো। তারপর আবারও 4 ঠোঁট এক করে দিলাম। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যা বলে বোঝানো সম্ভব নয়। অনেকক্ষণ এইভাবে চলার পর আমি রিমি আপুকে ছেড়ে দিলাম। তারপর আমি বললাম, এখন লজ্জা কেটেছে? তুমি কিন্তু দিন দিন অনেক পেকে যাচ্ছ। একটু। তুই ছেলেগুলোকে ওভাবে মারলি কেন? আমার জানকে কেউ বাজে কথা বলবে, আমি কি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তাই বুঝি? হুম। ওই ছেলেগুলোকে দেখে মনে হলো তোর সিনিয়র। হুম। পরে যদি ওরা তোর কোনো ক্ষতি করে? এতদিনে হয়তো বুঝে গেছো এই এলাকায় আমার অন্যরকম একটা নাম ডাক আছে। বুঝেছি, আমার পিচ্চি বরটা অনেক বড় হয়ে গেছে। চলো এখন বাসা চলে যাই, বিকেল আজকে ঘুরতে যাব। সত্যি? এই কথা বলাতেই জড়িয়ে ধরে আরেকটা দিয়ে দিল। তারপর আমি আর রিমি আপু বাইক দিয়ে বাসা চলে আসলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে একটু গেম খেলছিলাম। তখনই রিমি আপু আসলো খাওয়ার জন্য ডাকতে। তারপর খাওয়া দাওয়া করে আমি আপুকে বললাম রেডি হতে, কারণ মেয়েদের রেডি হতে অনেক দেরি হয়। তারপর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। বিকেলে রিমি আপু ডাকে আমার ঘুম ভাগলো। নীলোট। তারপর উঠে রিমিকে দেখলাম নতুন সাজে, নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, ঠিক যেন আসমান থেকে নেমে আসা একজন পরী দাঁড়িয়ে আছে। রিমি আপুর ডাকে আমার ধ্যান কাটল। কি দেখছিস এমন করে? পরী দেখছি। দিনের বেলায় পড়ে আসলো কোথা থেকে? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে নীল পরী। তাই? হয়েছে, যা এখন উঠে ফ্রেশ হ। ওকে। তারপর ফ্রেশ হয়ে রুমে আসলাম। দেখি রিমি আপু বসে আছে। তোর নীল পাঞ্জাবি নাই? আছে। ওইটা পর। ওকে, তুমি এখন রুমের বাইরে যাও। কেন? চেঞ্জ করব। আমার সামনে কর, প্রবলেম কি? যাও তো। যাচ্ছি। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, নীল পাঞ্জাবি পরলাম। একটু পর রুম থেকে বাইর হয়ে রিমি আপু রুমে গেলাম। দেখি রিমি আপু আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। তারপর আমি বললাম, লিপস্টিক দিতে হবে না। কেন? এটা আমার পছন্দ না। তাহলে এদিকে আয়। তারপর রিমি আপুর কাছে গেলাম। আপু আমার পায়ের উপরে পা দিয়ে তার 2 হাত দিয়ে আমার চোখটা বন্ধ করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ এভাবে থাকার পর আমাকে ছেড়ে দিল। দুজনই হাঁপাচ্ছি। তারপর আমি বললাম, এইটা কি ছিল? তোর তো লিপস্টিক পছন্দ না? তার জন্য মুছে ফেললাম। এইভাবে মুছতে হয়? টিস্যু দিয়ে তো মুছে যেত। না, যেত না। এখনো তো তোমার ঠোঁটে আছে, তাহলে আসো ভালো করে মুছে দেই। তারপর আর কি ভালো করে এই লিপস্টিকটা পরিষ্কার করে দিলাম। এরপর বললাম, এখন চলো। ওকে। তারপর আমি আর রিমি আপু রুম থেকে বাইর হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মুকে বললাম, আম্মু আমরা একটু ঘুরতে যাচ্ছি। বাহ, তোদের দুজনকে তো বেশ মানিয়েছে। মানে? আমি সব জানি, লুকিয়ে লাভ নেই। তুমিও না আম্মু? আমি গেলাম। আপু আসো,
তারপর আমি তাড়াতাড়ি বাসা থেকে বাইর হয়ে আসলাম। বাইরে এসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই রিমি আপু আসলো। তারপর আমি বললাম, আম্মুকে এগুলা কে বলেছে? আমি। আম্মুকে না জানালে হতো না? না হতো না, বড় আব্বুও জানে। কাউকে বাদ রেখেছো জানাতে? রাখছি, আস্তে আস্তে সবাইকে জানিয়ে দেব। তাই কইরো। আজকে বাইকে যাব না, রিক্সায় করে যাব। ওকে। তারপর একটা রিক্সা ডাক দিলাম। তারপর রিমিকে বললাম ওঠো। তারপর আপু উঠলো। রিমি আপু উঠেই আমার হাত ধরে আমার কাঁধে মাথা রাখলো। কই যাবেন মামা? ফার্স্টে একটা ফুচকা দোকানে যান। তারপর রিক্সা চলা শুরু করলো। রিমি আপুর চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে। আমার ভালোই লাগছে। বারবার আপুর অবাধ্য চুলগুলো নিজের কানে গুঁজে দিচ্ছে। তখন আমি বললাম, থাক না, ভালোই তো লাগতেছে। তারপর আপু চুলগুলো ছেড়ে দিল। তারপর রিক্সা গিয়ে একটা ফুচকা দোকানের সামনে দাঁড়ালো। আমি আর রিমা আপু নেমে ফুচকা দোকানে গেলাম। তারপর রিমা আপু 2 প্লেট ফুচকার অর্ডার দিল। একটাই ঝাল বেশি, একটাই কম। ঝাল কমটা আমার জন্য। তারপর ফুচকা আসলো। আমরা খাওয়া শুরু করলাম। বাট 3টা খাওয়ার পর আমার এত ঝাল লাগতেছে। তারপর রিমিকে বললাম, অনেক ঝাল লাগতেছে। কি বলিস? আমি তো ঝাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর রিমি ফুচকাওয়ালার কাছে পানি চাইলো। পানি তো নাই ম্যাডাম। হোয়াট? কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করেছি, তাও ঝাল দিয়েছেন, তার উপরে বলছেন পানি নাই। ভুলে জাল দিয়ে ফেলেছি। এদিকে ঝালে তো আমার ঠোঁট পড়ে যাচ্ছে। আমি একদমই ঝাল সহ্য করতে পারি না। তারপর আপু কিছু একটা ভাবলো। তারপর আমার কাছে এসে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এত লোকের মাঝে রিমি আপু এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে। পাগলের মতো আমার ঠোঁট দুটো চষতে লাগলো। মনে হয় অনেকদিনের ক্ষুধার্ত সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমনভাবেই রিমির ঠোঁটগুলো চষতে লাগলো। রিমি আপু মিষ্টি ঠোঁটের সময় আস্তে আস্তে জালগুলা কমে গেল। অনেকক্ষণ পর রিমি আপু আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে। আমাকে ছেড়ে দিয়ে আপু আশেপাশে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপু মনে হয় ভুলে গিয়েছিল এখানে আমরা ছাড়া অনেকে আছে। আপু খেয়াল করে সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমি বললাম, এই যে ভাই ও আপুরা যা যার কাজ করেন, এভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। তারপর আমি রিমিকে বললাম, ছাড়ো, এখন ফুচকাওয়ালার বিল দিতে হবে। না, আমার অনেক লজ্জা করতেছে। তারপর আমি পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিলাম, সাথে একটা ধন্যবাদও দিলাম। তারপর আমি রিমাকে করে নিলাম। কি করছিস? কি পড়ে যাবো তো। বিশ্বাস নেই আমার ওপর? নিজের চাইতে বেশি তোকে বিশ্বাস করি। তাহলে শক্ত করে গলা ধরে রাখো। তারপর রিমাপু শক্ত করে ধরে আমার বুকে মুখ লুকালো। তারপর আমি রিমাপুকে কোলে নিয়েই রিক্সার কাছে চলে গেলাম। তারপর রিমিকে কোল থেকে নামালাম। তারপর রিমি রিক্সায় উঠে পড়লো। আমি ওঠার সাথে সাথেই আমার হাত ধরে মাথা কাঁধে রাখলো। তারপর আমি রিক্সাওয়ালাকে বললাম, মামা একটা পার্কে চলেন। রিক্সাওয়ালা চলা শুরু করলো। এই, তুই বজ্জাত ফুচকাওয়ালাকে ধন্যবাদ বললি কেন? কারণ ওর জন্যই তো মিষ্টিটা পেলাম। চা ফাজিল। তোমারই তো। আমার পিচ্চি ফাজিল বল। সিনিয়র বউ আমার। মিষ্টি তো আমি সবসময় দেওয়ার জন্য প্রস্তুতি থাকি, যদি তোর কিছু হতো। আরে ঝাল খেলে কিছু হয় না। বলেছে তোকে? আমরা কথা বলতে বলতে পার্কের সামনে চলে আসলাম। তারপর আমি নেমে রিমাপুকে হাত ধরে নামালাম। তারপর পকেট থেকে ওয়ালেট বের করে রিক্সাওয়ালা মামাকে টাকা দিলাম। মামা, এত হয় নাই তো। এগুলো আপনার বকশিস। ধন্যবাদ মামা। তারপর আমি আর রিমাপু পার্কের ভিতরে ঢুকলাম। রিমাপু এখানে এসেও আমার হাত ধরে আছে। আমরা হাঁটতেছি। তখনই দেখি সামনে একটা ছেলে আর একটা মেয়ে কোলে মাথা রেখে শুয়ে আছে। তখন আমি রিমিকে বললাম, রিমি, ওটা জয় না? দেখি তো তাই মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। তারপর আর একটু সামনে গিয়ে দেখি এটা তো জয়ই, সাথে হিয়া। হিয়া হচ্ছে আমাদের ক্লাসমেট। তারপর আমি বললাম, কি হচ্ছে এখানে? আমার কণ্ঠ শুনে জয় চমকে উঠল এবং অনেক অবাক হয়েছে। এখানে হয়তো আমাকে আশা করেনি। মামা তুই এখানে? এখানে না আসলে তো তোদের প্রেমলীলাটা দেখতে পারতাম না। তোকে জানাবো ভাবছিলাম, তার আগে জেনে গেলি। সত্যি কখনো চাপা থাকে না বর্ষ, তা কতদিন ধরে? এই তো কিছুদিন। বস এখানে। তোমাদের নতুন প্রেমে আমরা কাবাব মে হাড্ডি হতে চাই না? ঠিক বলেছ। চলো আমরা অন্য কোথাও বসি। ওকে। তারপর জয় আর হিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমরা একটু দূরে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। তুই একটুও রোমান্টিক না। কেন, কি করলাম আবার? দেখ তো,
জয় মেয়েটার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এই কথা বলাতেই আমিও রিমি আপুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেল। আমি বললাম, চলো এখন বাসায় চলে যাই। আর একটু থাকি না। রাত হয়ে গেছে, আপু টেনশন করবে। তাহলে যাও। তারপর আমি আর রিমি আপু পার্কে থেকে বাইর হয়ে রাস্তা চলে আসলাম। এখন আর রিক্সা ডাকিস না, কিভাবে যাব তাহলে? এইটুকু হেঁটে হেঁটে যাব, মেইন রাস্তা থেকে রিক্সা নেব। ওকে। তারপর আমি আর রিমি আপু হাত ধরে হাঁটতে লাগলাম। জানিস নীল, আমার অনেক দিনের ইচ্ছে আজকেই পূরণ হলো। কি ইচ্ছা? এই যে রাতের বেলা প্রিয় মানুষটার হাত ধরে হাঁটা। ও। তারপর আমরা কথা বলতে বলতে মেন রাস্তায় চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা যা রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরে খাবার খাওয়ার ডাক আসলো। তারপর খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ল্যাপটপে গেম খেলতে লাগলাম। একটু পরে দরজা খোলার আওয়াজ পেয়ে তাকে দেখি রিমি আপু চুপি চুপি আমার রুমে আসে। তখন আমি বললাম, এখন আবার রুমে কেন? তোকে ছাড়া কিছুই ভালো লাগে না, চল না আমরা বিয়ে করে ফেলি। সময় হোক তখন করব। তুমি তোমার রুমে যাও, আমু এসে পড়বে। বড়ম্মু ঘুমিয়ে পড়েছে, এখন একটা কিস কর, তাছাড়া ঘুম আসবে না। তারপর আর কি, রিমি আপুকে একটু আদর করে আপুকে রুমে পাঠিয়ে দিলাম। এভাবে ভালোবাসা রাগ অভিমানের মাঝে কেটে গেল 2 মাস। তো একদিন সকালে ঘুমিয়ে আছি, তখন রিমি ডাক। এই নীল ওঠ, কলেজে যাব। একটু পরে। উঠবি না? যাও, এখন ঘুমাবো। তারপর রিমি আর কিছু বলো না, মনে হয় চলে গেছে। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। একটু পরে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখ খুলে দেখি রিমি আপু আমার নাক ধরে আছে। আমি বললাম, কি হয়েছে? ওঠ, কলেজে যাব। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে রিমি আপুকে নিয়ে কলেজে চলে গেলাম। রিমি আপু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই রিমি আপু ক্লাসে চলে গেল। আমি আর কি করব, তাই লাইব্রেরিতে যেতে লাগলাম। ঠিক তখনই হাত টান দিয়ে কে জানি আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে গিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা মনে হয় নতুন, আগে কখনো দেখিনি। তখন আমি বললাম, এভাবে হাত ধরে ক্লাসে নিয়ে আসলেন কেন? মানে? তারপর মেয়েটি দরজা লাগিয়ে দিল। তারপর তার হাতে থেকে কাপড় কিছু অংশ ছিঁড়ে ফেললো। আমি শুধু অবাক হয়ে দেখতেছি। তারপর মেয়েটি চিল্লানি শুরু করলো, হেল্প, বাঁচাও আমাকে। মেয়েটির চিল্লানি শুনে অনেকে ক্লাসের দরজা ধাক্কাচ্ছে। তারপর মেয়েটি দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে ওই দিন যাকে মেরেছিলাম ওই ছেলেটাকে জড়িয়ে ধরলো। এখানে অনেক শিক্ষকও এসেছে। তখন আমি বললাম, বিশ্বাস করেন আমি কিছু করিনি। তারপর মেয়েটি ভাই এসে আমাকে একটা থাপ্পড় মারলো। তারপর ধাক্কা দিয়ে ক্লাসরুমের বাইরে পাঠিয়ে দিল। সবাই শুধু বলছে, এরকম ছেলের কোনো ক্ষমা নেই, একে উচিত শিক্ষা দেওয়া দরকার। অনেক শিক্ষকরা বলছে, প্রিন্সিপাল স্যার আপনি বিশ্বাস করেন আমি এরকম একটা কাজ করতে পারি? নিজের চোখে যা দেখলাম তাতে বিশ্বাস না করে পারছি না। তোমাকে দিয়ে এটা আশা করিনি। তারপর আমি জয়ের রাজুর কাছে গিয়ে বললাম, দোস্ত তোরা কি এটা বিশ্বাস করিস? না, এটা আমরা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না। তারপর রিমি আপু আসলো। রিমি আপু এসে সব কাহিনী শুনলো। আমি রিমিকে বললাম, তুমিও কি বিশ্বাস করো এমন আমি এমন একটা কাজ করতে পারি? তারপর রিমি আপু আমাকে একটা থাপ্পড় মারলো। তখন আমি সাইডে দেয়ালের দিকে তাকিয়ে দেখি একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। তারপর রিমি আপু বলতে লাগলো, তোকে অন্ধের মতো ভালোবাসতাম, আর তুই কিনা আমার ভালোবাসা নিয়ে খেলা করলি। কি দেইনি তোকে? তোর এইসব লাগবে? তুই তুই একবার আমাকে বলতে আমার সব দিয়ে দিতাম তোকে। আমাকে ফাঁসানো হয়েছে। চুপ! তুই তুই আর একটা কথা বলবি না, লম্পট চরিত্রহীন ছেলে যে আমি আমি ভালোবাসি ভাবতেও ঘৃণা করতেছে। আমার কথাটা তো শোনো। তাহলে তোর বাবা মাই তোকে সুশিক্ষিত করতে পারেনি। বাবা আমার কথা বলাতে কেন জানি আর চুপ থাকতে পারলাম না। তখন রিমিকে বললাম, শাট আপ মিস রিমি, অনেক বলেছেন, আমাকে নিয়ে বলতেন, কিছুই বলতাম না। বাট বাবা মাকে নিয়ে বলে কাজটা ঠিক করলেন না। তারপর আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই কাজটা করেছি? নিজের চোখে দেখার পর আমি কোনো প্রমাণের প্রয়োজন মনে করি না। আর আমি প্রমাণ দিতে পারবো আমি এই কাজটি করিনি। কিভাবে? সাইডে দেখেন। তারপর সবাই দেয়ালের দিকে তাকিয়ে দেখলো ক্যামেরা লাগানো আছে। তখন ওই মেয়েটার মুখটা একদম কালো হয়ে গেল। আমি স্যারকে বললাম, সিসিটিভি ক্যামেরা ফুটেজ কোথায়? হল রুমে। তাহলে হল রুমে চলেন।
তারপর হলরুমে শুধু ওই মেয়েটি, ওর ভাই, আমি, সকল স্যার আর রিমি গেলাম। তারপর ফুটেজ চালু করলাম যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটি আমার হাত ধরে টেনে নিয়ে ক্লাসে নিয়ে গেল। তারপর নিজের কাপড় ছিল, তারপর চিল্লাতে শুরু করলো। তখন আমি বললাম, বিশ্বাস হয়েছে তো স্যার? সরি। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। আর আপনাকে বলেছিলাম এই ছেলেটাকে সাসপেন্ড করতে, বাট করেন নাই। আপনিও তৈরি থাকেন স্যার। তারপর আমি ওই মেয়েটির কাছে গিয়ে বললাম, মেয়েদের কাছে তার সবচেয়ে দামি জিনিস কি জানো? তার ইজ্জত। তাই নেক্সট টাইম এরকম করার আগে ভেবে দেখবা। আমি ছেড়ে দিলাম, সবাই কিন্তু আর ছেড়ে দিবে না। এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমার পেছনে পেছনে রিমিও আসতে লাগলো। প্লিজ নীল দাঁড়া, আমার কথাটা শোন। আমি কোনো কথা না বলেই হাঁটতে লাগলাম। রিমি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। প্লিজ, ভুল হয়ে গেছে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেলাম। সত্যি আজকে রিমির কথাগুলো শুনে তীরের মতো লেগেছে। এগুলো ভাবছি আর বাইকের স্পিড বাড়াচ্ছি। হঠাৎ করেই আমার সামনে দেখি একটা কার এসে পড়েছে। আমি গাড়ি সাইড করতে গিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেলাম। আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হয়ে আসছে। কিছু মানুষ দৌড়িয়ে আমার দিকে আসছে, কিছু মানুষ দৌড়িয়ে আমার দিকে আসে। তারপর আমার আর কিছু মনে নাই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। আমার সামনে একটা চেয়ারে আম্মু বসে আছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর রিমি আপু আমার হাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু আমার ডাক শুনে তাকালো। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরলো। তোর জ্ঞান ফিরেছে বাবা? হুম। জানিস কত টেনশনে ছিলাম? কিছু হয়নি তো আমার। জানিস তুই 3 দিন অজ্ঞান ছিলি। তারপর রিমি আম্মুকে বলল, বড় আম্মু তুমি একটু বাইরে যাও। তারপর আম্মু চলে গেল। রিমি আপু আমার মাথার কাছে এসে বসলো। রিমির চোখে নিচে কালো দাগ পড়ে গেছে, মনে হয় ঠিক মতো ঘুমায়নি। প্লিজ মাফ করে দে, কি আপনি? আর কখনো অবিশ্বাস করবো না। আম্মু জোরে চিল্লিয়ে বললাম। আমার ডাক শুনে আম্মু আসলো। আমি বললাম, আব্বু কোথায়? একটু আগে অফিসে গেল। এখানে আর কতদিন থাকতে হবে? ডাক্তারের সাথে তোর আব্বু কথা বলছে, আজকে রিলিজ করে দিবে। ওহ। তারপর আমি বাসায় চলে আসলাম। পায়ে অনেক ব্যথা পেয়েছি, হাঁটতে সমস্যা হচ্ছে। তারপর রিমি আপু ধরতে আসলো। তখন আমি বললাম, প্লিজ এই চরিত্রহীন ছেলেটাকে টাচ করার কোনো দরকার নেই। ওই কথা নিয়ে এখনো পড়ে আছিস? প্লিজ আপনি যান এখান থেকে। তারপর রিমি আপু কান্না করতে করতে বাসার ভিতরে চলে গেল। তারপর আম্মু আমাকে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। দেখ তোদের কি হয়েছে আমি জানি না, বাট মেয়েটা তোকে অনেক ভালোবাসে, ওরে আর কষ্ট দিস না। এইসব কথা এখন না বলি। তারপর আম্মু রুমে চলে গেল। এইভাবে চলে গেল 15 দিন। এই কদিনে রিমি আপুকে অনেক ইগনোর করেছি এবং অনেক কষ্টও দিয়েছি। কখনো আমার কাছে আসে দিনে। এখন আমি অনেকটাই সুস্থ, তাই ভাবলাম আজকে কলেজে যাব। তারপর আমি রেডি হয়ে কলেজের জন্য বের হচ্ছি। তখনই রিমি আপু আসলো। কই যাচ্ছিস? কলেজে। একটু ওয়েট কর, আমিও যাবো। সরি, একটু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমি কলেজে চলে আসলাম। আর জয় আর রাজু এখনও আসে নাই। আমি কলেজে এসে মাঠে বসে ফোন টিপতে লাগলাম। তখন একটা মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটা হয়তো নতুন, আগে কখনো দেখিনি। এই যে মিস্টার, আমাকে বলছেন? আপনাকে ছাড়া তো কাউকে দেখি না। বলেন। আপনার নাম? নীল। আপনার? মাহিয়া। ওহ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে ফ্রেন্ডস। এটা বলেই মেয়েটা হাতটা বাড়িয়ে দিল। তারপর আমি মেয়েটার হাতে হ্যান্ডশেক করলাম। তখনই রিমি আপু আসলো। বাহ, এটাই তো দরকারি কাজ। না, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে এভাবে কষ্ট দিবি? আর মেয়েটাকে? গার্লফ্রেন্ড। সত্যি? তারপর রিমি আপু আর কিছু না বলে চলে গেল। বুঝলাম না এই কথা শোনার পরেও রিমি আপু এভাবে চুপ করে থাকলো কি করে। এটা কে? আর ওনাকে গার্লফ্রেন্ড বললেন কেন? তারপর মেয়েটাকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে মেয়েটা বলল, আপুটা আপনাকে অনেক ভালোবাসে, আর কষ্ট দিয়েন না। আর ভালোবাসা মানুষকে ওই অবস্থায় দেখলে যে কেউ মাথা নষ্ট হয়ে যাবে। তারপর আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে 2টা ক্লাস করে চলে আসলাম ক্যাম্পাসে। তখন ফোনে একটা কল আসলো। দেখি আম্মু ফোন দিয়েছে। ফোন ধরে, হ্যাঁ আম্মু বলো। রিমি সুইসাইড করার চেষ্টা করেছিল, ও এখন হাসপাতালে। কি বলছো এসব? হুম। তারপর আমি আম্মুর কাছ থেকে ঠিকানা নিয়ে হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে গিয়ে দেখি রিমি আপু শুয়ে আছে। রিমি আপুর হাতে ব্যান্ডেজ। রিমি আপুর আব্বু আম্মুও এসেছে। তাদের সাথে কৌশল বিনিময় করলাম। তারপর আম্মু, আব্বু, বড় আম্মু আর বড় আব্বু রুমের বাইরে চলে গেল। আমি গিয়ে রিমি আপুর পাশে বসলাম। এমন করার মানে কি?
হাত কেটেছো কেন? তোর জানার কোনো দরকার নেই। তাই বলে হাত কাটবা? যদি তোমার কিছু হয়ে যেত? ওই মেয়েটাকে জাস্ট ফ্রেন্ড, আজকেই পরিচয়। তাহলে ওই সময় বললি কেন গার্লফ্রেন্ড? এমনি। এখানে আসছিস কেন? যা এখান থেকে, তোর সাথে আবার কোনো কথা নাই। সরি তো। এতদিন খুব কষ্ট দিছিস, এখন অনেকক্ষণ আদর কর। ওকে। তারপর রিমি আপুকে অনেকক্ষণ কিস করলাম। যা তো, আব্বু আর বড় আব্বুকে ডাক দে। তারপর সবাই রুমে আসলো। বড় আব্বু, আমি আজকেই বিয়ে করব। আগে তুই সুস্থ হ মা। না, আজকেই এখানে। ওকে মা, তাই হবে। তাই বলে হাসপাতালে বিয়ে? তারপর আর কি, কাজে ডেকে এনে আমাদের হাসপাতালে বিয়ে হয়ে গেল। এইটা হয়তো ইতিহাসে লেখা থাকবে যে হাসপাতালে বিয়ে হয়েছে। দোয়া করবেন সবাই, নীল আর রিমির ভালোবাসা যেন সারা জীবন এরকমই থাকে। ওই, এটা কি? কি? রাইসার দিকে না দেখে টিভি দেখতে দেখতে বললাম। ওই দিকে তাকিয়ে দেখ, এটা কি? টিভির দিকে তাকিয়ে বলিস আবার কি? চুইংগাম। হঠাৎ করে টি শার্টের কলার ধরে মুখটা একদম কাছে এনে চোখগুলো বড় বড় করে জানতে চাইলো। রাইসার এই রূপটা আজ নতুন দেখা না, বিয়ের আগে কম দেখলেও এখন মাঝে মাঝেই দেখা হয়। বিশেষ করে যদি কোনো অনিয়ম করি বা তার কথা না শুনি। তবে আজ কী এমন করেছি ঠিক বুঝে উঠতে পারছি না। আজ তো কিছুই করিনি, ভালো ছেলের মতোই বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসলাম। রাইসার রাগে কথা আর চোখগুলো দেখে আমি ভেতরে ভেতরে শেষ। তারপর রাইসা বলল, চুইংগাম সেটা তো আমি দেখতে পাচ্ছি, এটা তোর প্যাকেটে কেন? কি আজব, চুইংগাম প্যাকেট থাকলে কি আছে? যাও তো, টিভি দেখছি, বিরক্ত করিস না। চুইংগাম দেখে অবাক হলেও এই মুহূর্তে রাইসের সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। সারাদিনে 24টা ঘন্টার মাঝে 360 সেকেন্ডই রাইসের সাথে ঝগড়া করে কাটে। দুজনের ঝগড়ার ভালোবাসা এই নিয়েই চলছে। এই মুহূর্তে আমার প্রিয় ক্রিকেট খেলা চলছে টিভিতে, অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছেই নেই। তখনই রাইসা গিয়ে টিভি বন্ধ করে দিল। তখন আমি বললাম, এই টিভি বন্ধ করলি কেন? আমার প্রিয় খেলাটা চলে যাচ্ছে তো। কিছুক্ষণের মাঝে সব কিছু চুপচাপ হয়ে যায়। ঝড় আসার আগে যেমন চারদিক নীরব হয়ে যায়, তেমনি রাইসাও নীরব হয়ে ঝড়ের বেগে টিভি বন্ধ করে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। আমার কথার উত্তর চাই, চুইংগাম কেন তোর পকেটে? আরে আজব তো, চুইংগাম থাকলে সমস্যা কি? চুইংগাম দিয়ে কী করে? এটা তো মানুষ খায়, তাই না? চুইংগাম দিয়ে কি করে আমাকে বোঝাস? এই, তোর মুখটা এদিকে আনতো। আরে চুইংগামের সাথে মুখে কি সম্পর্ক? মুখ নিতে হবে কেন? কি করে জানিস না? ছেলেরা সিগারেট খেয়ে চুইংগাম বা চকলেট খায়, যেন সিগারেটের বাজে গন্ধ দূর হয়। আর অনেকেই তো মুখে সেন্ট ব্যবহার করে, তার মানে তুইও সিগারেট খেয়েছিস। কি আজব, এই কথা তোমাকে কে বললো? কেন, তোর ভাই আমাকে বলেছে। ও তো মিথ্যে বলবে না। আর আমিও একদিন দেখেছিলাম। সত্যি করে বল, তুই সিগারেট খেয়েছিস কিনা? আরে বাবা, মিথ্যা বলার কি আছে? আমি সিগারেট খাইনি। আমি তোরে বেশ ভালো করেই জানি, একদম মিথ্যে বলতে চেষ্টা করবি না। আরে কি মিথ্যা বললাম? তোরা বিশ্বাস হয় না? সিগারেট না খেলে চুইংগাম দিয়ে কি করিস? আরে বন্ধু দিয়েছিল, খাইনি, রেখে দিয়েছিলাম। তোরে কে বিশ্বাস করে? হ্যাঁ কর। রাইসা কিছু বলার সুযোগ না দিয়েই মুখ কাছে এনে বোঝার চেষ্টা করলো সিগারেট খেয়েছে কিনা। অনেকক্ষণ ধরেই চেষ্টা চালিয়ে যেতে থাকলো। রাইসাকে এমনভাবে কাছে পেয়ে সুযোগটা হাতছাড়া করতে চায়নি। এই সুযোগে কপালে চুমো খাওয়ার জন্য যেই না কপালে স্পর্শ করতে যাব, ঠিক তখনই বাধা দিয়ে বসে। তোর ওই সিগারেট খাওয়ার ঠোঁট দিয়ে স্পর্শ করবি না, দূর হয়ে যা। আজকে আমার সাথে তোর কোনো জায়গা নেই, রুম থেকে বেরো। আরে কি করিস? আমি তো সিগারেট খাইনি, বিশ্বাস কর। তোর খবরদার আমার কসম দিবি না। কথায় কথায় আমার কসম দিয়ে মারতে চাচ্ছিস না? তুই আমাকে যেন আরেকবার বিয়ে করতে সুবিধা হয়। তুই সিগারেট না খেলে সিগারেটের গন্ধ আসলো কিভাবে? রাইসা, রাইসা, যা শালা। কিছু বলার আগেই রুম থেকে ধাক্কা দিতে দিতে বের করে দিল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে কিছু বলতেও পারে না। এমন দাজ্জাল টাইপের মেয়ে শেষমেশ আমার কপালেই চুটল। কত ইচ্ছে ছিল একটা বউ হবে, রোমান্টিক থাকবে, আর এই তো দেখছি পুরাই বিপরীত। বরকে তুই তুই করে কেউ ডাকে, ঘর থেকেও বের করে দেয়। তখন আমি বললাম, রাইসা এমন করে না, দেখো আব্বা আম্মু শুনলে কি বলবে? আমি সত্যি বলছি, সিগারেট খাইনি।
চোখের সামনে থেকে এখন দূর হয়ে যা, নয়তো খুন করে ফেলবো। মাথা গরম হয়ে আছে, কতবার বলবো সিগারেট খাবি না, আর তুই সিগারেট খেয়ে এসেছিস। শালা যত দোষ সব হারামি বন্ধুটার। আদর করে চুইংগামগুলো না দিলে এমন হতো না। সামান্য একটা চুইংগামের জন্য এত কিছু হয়ে যাবে ভাবতেই পারিনি। তখন আমি বললাম, রাইসা দরজা খোলো, ঘুমাবো। সত্যি বললাম তো, সিগারেট খায়নি। তোরে যেতে বলছি, একদম রাগ উঠবেনি বলে দিলাম। রাইসার কথা শুনে চুপচাপ চলে আসি। এখন বেশি কথা বলে আরও খবর আছে। আম্মু শুনলে তো রেহাই নেই। তার থেকে চুপচাপ থাকাটাই বেটার। অনেক বলে বোঝাতে পারবো না, অনেক বলেও বোঝাতে পারবো না। এখানে বৃথা চেষ্টা করে লাভ নেই। যে রাগে আর জেদি না করেছে তো করেছে। আজকে রাতে আর ঘরে ঘুমাতে পারবো না। তখন আমি ছোট ভাই সাগরের রুমে গিয়ে বসলাম। সাগর সর, ঘুমাবো। রাইসার কথা মাথা থেকে সরিয়ে ঘুমানোর চিন্তা মাথায় এখন। ঘুমানোর জন্য এখন সাগরের রুমটাই শেষ ভরসা। সাগরের রুমে এসে দেখি শুয়ে শুয়ে গান শুনছে। আমার রুমে কেন? ভাবির রুমে ঘুমাতে দেয় না? আজ আবার কি করলে? পাকনামি করবি না, তোর পড়া নেই? যা পড়তে বস। সারা রাত তো মোবাইল নিয়ে পড়ে থাকিস, পড়াশোনা কখন করিস? আমার কথা শুনে সাগর চুপটাপ উঠে পড়তে গেল। এতদিনে সাগর ভালো করে বুঝে গেল যখনই রাইসার সাথে ঝগড়া হবে কিংবা রাতে ঘুমাতে পারবো না, তখনই তার রুমটা হয়ে ওঠে আমার থাকার গেস্ট রুম। যদিও রাগটুকু সাগরের উপর ছাড়ি, পড়াশোনা নিয়ে রাইসাকে এখনও ঠিক বুঝে উঠতে পারেনি। ও, আমাদের পরিচয়টা তো এতক্ষণে দেওয়া হয়নি। আমি আকাশ, পড়াশোনা শেষ করেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করি। আমার বিশ্ববিদ্যালয় জীবনের সিনিয়র আপু প্লাস বর্তমান ঝগড়াটে সিনিয়র বউ। রাইসার সাথে আমার মাঝে মাঝে কথা হলেও তেমন হতো না। তবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়। সেখান থেকে দুজনের পথ চলা, তারপর বিয়ে করে বাকিটা জীবন একসাথে থাকার চেষ্টা করা। বিয়েটাও হয়েছিল অন্যরকমভাবে। ক্যাম্পাসে ক্লাস শেষ করে বাসায় চলে আসতে চাইলে রাইসা ঘোরার কথা বলে। রাইসার কথা শুনে না করতে পারেনি। দুজনে মিলে ঘুরতে বের হয়ে পড়ি। আকাশ, তুই ক্লাস রেখে এখানে কি করছিস? হঠাৎ পরিচিত কণ্ঠে উপরে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে। আব্বুকে দেখেই গলাটা শুকিয়ে গেল। কেননা আব্বুকে তখনও অনেক ভয় পেতাম। অনেক রাগী চেহারার একটা মানুষ। ঠিক সেই মুহূর্তে সেখানে থাকবে ভাবতেও পারিনি। যদি জানতাম তাহলে কী যেত করতে ওইখানে, তাও আমার মেয়ে বেষ্টুকে সাথে নিয়ে। তখন আমি বললাম, না মানে ক্লাস শেষ তো, তাই বসে আছি। ক্লাস শেষে তো বাসায় যাবি, সাথে মেয়ে কেন? আর কে এই মেয়ে? আব্বুর দেখেই গলা শুকিয়ে গেল। যখন রাইসার কথা বলে জানতে চাইলো কে, তখন যেন আমি এই পৃথিবীতে নিজেকে খুঁজেই পাচ্ছি না। তখনই বাচ্চার একটা বুদ্ধি মাথায় আসলো। তারপর আমি বললাম, আব্বু আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে, হাত ছাড়, হাত ধরে রেখেছো কেন? রাইসার দিকে তাকিয়ে এক ছটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। রাইসা আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অবাক হয়ে যায়। এমন কিছু হবে ভাবতেও পারেনি। তবে অবাক তো আমার হওয়ার বাকি ছিল। আব্বা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। আজকাল বলবে বাসায় এই বলে আমাকে কখনোই আমাদের সাথে দেখা করাতে পর্যন্ত দেয়নি। আজ যখন আপনার দেখা পেয়েছি, আমি কোথাও যাব না, আপনার সাথেই যাব। রাইসা তুই কি বলিস এগুলো? যা সত্যি তাই বললাম। রাইসার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। তারপর অনেক কিছু হলো। অবশেষে আমাদের বিয়ে হলো। দুজনের পরিবারই মেনে নিল। ভাবনায় মগ্ন ছিলাম। তখনই সাগর বলল, ভাইয়া, তুই একা একা হাঁটছিস কেন? কই কিছু না, তুই পড় চুপ করে। আচ্ছা সাগর, তুই কি কাউকে ভালোবাসিস? না, তোদের দেখে আর কাউকে ভালোবেসে বিয়ে করার ইচ্ছে নেই। তবে মাঝে মাঝে হিংসা হয়। সিঙ্গেল লাইফ নিয়ে ভালোই আছি। সাগরের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে সাগরকে বললাম, হ্যাঁ রে, মন দিয়ে পড়াশোনা কর। প্রেম করে আমার মতো প্যারায় পড়িস না, এখন পড়াশোনা কর। সাগরের কথা শুনে কল্পনার ধ্যান ভাঙে। আমি ধমক দিয়ে পড়তে বসতে বললেও আবার কি মনে করে যেন জানতে চাইলাম। সাগর সোজাসাপটা জানিয়ে দিল সেদিন আমার ওপর প্রতিশোধ নিতে এই কাজ করেছিল। আজও মনে হলে হাসি পায়, আবার দুঃখ হয়। তবে রাইসাকে পেয়ে অনেক খুশি। রাইসাকে বলার জন্য ফেসবুকে লগ ইন করি যেন ভুলটুকু বুঝতে পারে। যখনই রাইসাকে মেসেজ দিব তখনই একটা পোস্ট দেখে চোখ আটকে যায়। রাইসা কিছুক্ষণ আগে পোস্ট করেছে, বর্ণামুখ হারামিটা সিগারেট খেয়েছে, আর সিগারেটের বাজে গন্ধ দূর করার জন্য চুইংগাম খেয়েছে। আজ হাতে নাতে ধরা পড়েছে, শাস্তি হিসেবে বাইরে বের করে দিলাম। আর কি করতে পারি? অনেক কমেন্ট পড়তেছে আর লাইক শেয়ার। পোস্টের কমেন্টগুলো দেখতে ভিতরে যাই। অনেকজনেই অনেক কথা বলেছে। সব থেকে হারামি বন্ধু আর ক্যাম্পাসের বন্ধুগুলোও বাদ যায়নি। রিফাতিরও সেখানে কমেন্ট রয়েছে। তবে
আপুর কমেন্ট দেখে চোখ কপালে উঠে যায়। সেখানে লেখা ছিল, যেহেতু তুমি হাতের নাতে ধরে ফেলেছো, তাহলে স্বাস্থ্যস্বরূপ শুধু রুম থেকে বের করে দিলেই হবে না, বাসা থেকে ঘাট ধরে বের করে দাও, ওর খাবার বন্ধ করে দাও। ওদের এসব বললে হবে না, শুধু এদের সিগারেট খাওয়ার নেশা সারাতে হবে। আমার মাথায় আরও আইডিয়া আছে, তোমাকে ফোন দিয়ে বলছি। আপুর কমেন্ট পড়েই ভাবতে থাকি, না জানি আবার কি শিখিয়ে দেয়। একদিন মনে আছে দোলাভাই সিগারেট খেয়েছিল, সেটা আপু দেখে ফেলে আর দোলাভাইকে শাস্তি হিসেবে 1 সপ্তাহ বাসার জায়গা দেয়নি, সেই সাথে খাওয়া দাওয়া বন্ধ। রাইসাকে না জানি কি বুদ্ধি দেয়, সিগারেট না খেয়েও দোষী, রুম থেকে বের করে দিল। পরের দিন সকালে ওই ঘুম থেকে ওঠ। কে? চুপ কর হারবি, ঘুমিয়ে কাকে স্বপ্নে দেখছিস? এমন কি কি করেছিস কেন? হ্যাঁ, আমাকে চিনিস না? রাইসা ডাক শুনে চিৎকার করে বলতে থাকি, তখনই ধমক দিয়ে বলি, এত জোরে কাউকে ঘুম থেকে ডাক দিয়ে তোলে? রাতে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। তারপর ভালো করে চোখ খুলে রাইসাকে বললাম, ও তুমি? এত জোরে কেউ ডাক দেয়? আমি তো মনে করেছিলাম। কি মনে করেছিলাম? না মানে আরে মানে করতে হবে না, অফিসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করতে হয়। তুমি যাও, আমি আসি। রাইসার ধমক শুনেই দুনিয়ার সব কিছুই মাথা থেকে চলে গেল। কোনো রকমে রাইসাকে বলে শুয়ে পড়ি। আবার ঘুমাচ্ছিস কেন? কয়টা বাজে সে খেয়াল আছে? যাচ্ছি তো। যাচ্ছে মানে কি? এখনই যেতে বললাম না? একটু শান্তি মতো ঘুমাতেও পারলাম না। আগে জানলে বিয়েই করতাম না, সিঙ্গেল লাইফটাই ভালো ছিল। কি বললি তুই? না কিছু না। রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে পড়ি। রেডি হয়ে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আর যাই হোক, অনেক ঝগড়ার পরও ঠিক সময় মতো অফিসে যাওয়ার জন্য ডাক দেবে। ঝগড়ার বাকি অংশ বাসায় আসলে করবে। আমার আবার মাঝে মাঝেই দেরি হয়ে যায়। অবশ্য এতে আমারই সব দোষ। রাইসা ডাক দিয়ে চলে যাবার পর আরেকটু সময় ঘুমিয়ে থাকি, ব্যাস তাতেই কেল্লা ফতে। অফিসে গিয়ে বসের ঝাড়ি খেতে হয়, তাই রাইসাকে বলে রেখেছি যতই বলি না কেন ঘুম থেকে সময় মতো ডেকে তুলে দেয়। যেমন করেই হোক, বেচারি অনেক কষ্টে ঠিকঠাক তার দায়িত্বটা পালন করে। মাঝে মাঝে অনেক কথা বললেও আবার হাসিও পায়। আমার জন্য এত কিছু করে, তাই রাইসাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিতে চেষ্টা করি। এতে অনেক খুশি হয়, অল্প পেয়েই অনেক খুশি হয়ে যায়। আমার সব কিছুরই খেয়াল রাখে রাইসা। কোন দিন কোন শার্ট পরে যাব, কোন কোট কোন টাই রাইসা নিজের হাতে সাজিয়ে অফিসে পাঠায়। নিজের হাতে টাই পরিয়ে দেওয়া, কোট পরিয়ে দেওয়া, মাথা আঁচড়িয়ে দেওয়া, সব কিছু ভালো লাগে। এখন রাইসার হাতে ছোঁয়া না পেলে যেন এক মুহূর্তেও চলে না। এই শোন। কি? অফিসের সময় হয়ে যেতে তাড়াতাড়ি বের হয়ে যেতেই রাইসা পেছন থেকে ডাক দিল, সাবধানে যাবি, রাস্তায় কোনো মেয়ের দিকে তাকাবি না, বলে দিলাম। আর যদি অফিসের পরে আড্ডা দেওয়ার নাম করে বাজে বাজে জিনিস খাস না, তবে খুব খারাপ হবে। জি মহারানী, মনে থাকবে আপনার সবগুলো কথা। আপনিও আপনার খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকবেন। এই তো লক্ষ্মী ছেলে। এখন অফিসে যা, এমনিতেই দেরি হয়ে গেছে। যাচ্ছি। আর কিছু বলবেন? জানি না। একটুতেই অভিমান করে ফেলি, তুই রাখলে অনেক সুন্দর দেখা যায়। এই বলে রাইসাকে কাছে টেনে নিলাম। রাইসাকে কাছে নিয়েই কপালে ভালোবাসার চুমু এঁকে দিলাম। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রাইসাকে তো আদর করতে হয়। সারাদিন ভালোবাসাটুকুই নাকি এতে জড়িয়ে থাকে। একদিন না দিয়ে চলে গিয়েছিলাম, সে কি অভিমান কার না। সারাদিনের মাঝে কথাই বলেনি, অনেক কষ্টে সে অভিমান ভেঙেছিলাম। তারপর থেকে আর কখনোই মিস হয় না। হয়েছে, চাপা মারতে হবে না। অফিসে কত সুন্দরী মেয়ে থাকতে কি আর আমার কথা মনে পড়ে? যা যা, তাদের সাথেই সারাদিন কথা বলি, সন্ধ্যার আগে বাসায় ফিরলেই হবে। তুই সারা জীবন পাশে থাকলেই হবে, আর কাউকে চাই না, দেখার দরকারও নেই। আমার বাকিটা জীবন না হয় তোর পাশে থেকে কাটবে। যাও যাও, অফিসে যাও। যাচ্ছি। আমার পাওনাটা কে দিবে শুনি? রাইসাকে বলতেই বাকি পাওনাটা দিয়ে দিল। রাইসার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। সত্যি এমন ভালোবাসা মানুষ পেয়ে অনেক খুশি। অফিস বাসা কাছে হওয়ায় মাঝে মাঝে হেঁটেই চলে যাই যখন রিক্সা না পাওয়া যায়। অফিসে যাওয়ার আগে এক শপিং মলের সামনে যেতে হয়, সেখানে অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটে যায়। মেয়েকে সরি বলার আগেই চিৎকার দিয়ে ওঠে। তারপরও নিজেকে মানিয়ে নিলাম, যেহেতু অনিচ্ছাকৃতভাবেই ধাক্কাটা লেগে যায়। ওই মিয়া, দেখে শুনে চলতে পারেন না? সরি, আসলে খেয়াল করিনি। ওই মিয়া, কিসের সরি? সরি বললেই সব শেষ? মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়ে ইচ্ছে করে। আর যদি হয় মেয়েটি একটু সুন্দর, তাহলে তো আর কোনো কথাই নেই। থামেন, কাকে সুন্দরী বলছেন? আপনাকে?
কখনো নিজেকে আয়না দেখেছেন? আপনাকে দেখে তো পেতনিগুলো ভয় পালাবে। কি বললেন? আমাকে পেতনি বললেন? মেয়েটির কথা শুনেই রাগ না থামাতে পেরে বলে বসলাম। আমার কথা শুনেই মেয়েটি রেগে যায়। অবশ্য কাউকে রাগাতে আমার ভালোই লাগে, আর সেটা যদি কোনো মেয়ে হয় তাহলে তো কথাই নেই। তখন আমি বললাম, আবার বলতে হবে? আপনাকে আমি? থামেন, আপনার ঝগড়া অন্য কোথাও গিয়ে করেন, এখানে ঝগড়া করার জায়গা না। মাঝবসি একজন সিকিউরিটি গার্ডের পোশাক পরা লোক এসে থামিয়ে দিল। সম্ভবত এখানেই সিকিউরিটির চাকরি করে। যেহেতু শপিং মলের একদম মেন গেটে দুর্ঘটনা ঘটে যায়, তাই চুপ হয়ে গেলাম। মেয়েটিকে দেখি একরাশ রাগ নিয়ে ভিতরে চোখ রাঙিয়ে চলে যেতে, মনে হচ্ছে পালিয়ে গিলে খাবে আমাকে। সকাল সকাল দিনটায় মাটি করে দিল। মনে মনে কথাগুলো বলে দ্রুত পা বাড়লাম। মেয়েটিও আর কিছু বলেনি, তবে মেয়েটি এমনিতেই অনেক রেগে গিয়েছে। তার ওপর আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। চারদিকের মানুষগুলো সিনেমার শুটিং দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অফিসে এসে টেবিলে বসতে না বসতেই রমেশ মিয়া এসে বলল, আমাকে নাকি স্যার যেতে বলল। রমেশ মিয়ার মুখে স্যারের নাম শুনেই মনে মনে আজকে ঝাড়ি খাওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম। এমন বস কখনোই পায়নি। অফিসে কেউ 5 মিনিট লেট করে আসলেও তার কৈফিয়ত দিতে হবে। এমনকি এমনিতেই স্যার অনেক ভালো, তবে স্যারের কথা হলো ঠিক সময়ে হাজিরা দিয়ে তারপর দরকার হয় 1 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসো, তবে সঠিক সময়ে অফিসে থাকা চাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 15 মিনিট লেট। তুমি যাও, আমি আসছি, রমেশ মিয়াকে বলেই একরাশ বিরক্ত নিয়ে উঠে পড়ি। মনে মনে স্যারের ঝাড়ি খাওয়ার পূর্ণ প্রস্তুতি নিতে থাকি। এর আগেও অনেকবার অফিসে দেরি হওয়ার জন্য স্যার অনেক কিছু বলেছে। আজকে ভেবে নিলাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে কি বলবো, সত্যিটা বলবো নাকি অন্য কিছু বানিয়ে বলবো। আজ তো মেয়েটির জন্যই দেরি হলো, তার উপর রিক্সাও পায়নি। তারপর স্যারের রুমের সামনে গিয়ে বললাম, স্যার আসবো? ভাবতে ভাবতেই স্যারের রুমে এসে হাজির। স্যারের দিকে তাকিয়ে দেখি গম্ভীরভাবে বসে আছে। মনে মনে দোয়া পড়তে থাকি, না জানি আজ কপালে কি আছে। আকাশ, বসো বসো। স্যার আমাকে ডেকেছিলেন? অনেকক্ষণ বসে থেকেও যখন দেখলাম স্যার কিছু বলছে না, দেখে জানতে চাইলাম স্যারকে আজ অন্যরকম লাগছে। মনে হচ্ছে কি যেন গভীর চিন্তা ভেবে যাচ্ছেন। হ্যাঁ, এই নাও ফাইলটা। বিকাল 3টার দিকে আমাদের প্রজেক্ট দেখতে আসবে। তুমি যাবে প্রজেক্ট দেখতে। ফাইল দেখে সব কিছু বুঝে নাও। কোথাও না বুঝতে পারলে জানাবে। জি স্যার, আসি। যাও। স্যারের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। মনে মনে বললাম, বেঁচে গেলাম। না জানি আজ কপালে কি আছে ভেবেছিলাম, তবে তেমন কিছু হয়নি। এই প্রজেক্ট সম্পর্কে গতকাল বলেছিল আজ বিকেলবেলায় প্রজেক্ট দেখাতে হবে, তবে কি আসবে জানা হয়নি। স্যারের ভাবসাব দেখে জানতে চায়নি, কথা বললেই আবার কথা পেঁচাবেন। স্যারের রুম থেকে এসে নিজের টেবিলে বসতেই ফোনের প্রিয় রিংটোনটা বেজে উঠল। আমার অনেক প্রিয় গান আর হবেই না কেন, রাইসার প্রিয় গানটা নিজের হাতে সেভ করে দিয়েছে। রাইসার প্রত্যেকটা জিনিসই তো প্রিয়। ফোনের দিকে তাকিয়ে দেখি স্ক্রিনে রাইসার নামটা ভেসে উঠল। হ্যালো জান। ওই রাখ তোর জান, এতগুলো ফোন দিলাম ধরলি না কেন? হ্যাঁ, কই ছিলি? সরি, আসলে এসে স্যারের রুমে চলে গিয়েছিলাম, ফোন ড্রয়ারে ছিল। আমাকে ফোন দিয়ে বললি না কেন অফিসে কখন পৌঁছালি? সরি। রাইসাকে অনেক সরি বলে রাগ ভাঙালাম। অফিসে এসেই রাইসাকে ফোন দিয়ে বলতে হয় এসেছি, না হয় অনেক টেনশন করতে থাকে। রাস্তায় কখন আবার কি হয়ে যায় অনেক বলেও এই দুশ্চিন্তা কমাতে পারেনি। আরও ধমক দিয়ে ওঠে যদি কিছু বলি। এই শোন, আজ না একটা কাজ হয়েছে। কি বলো? রাইসার কাছে কখনো কিছু লোকায় নেই, আর সকালবেলা ঘটে যাওয়া কাহিনীটা হাসতে হাসতে খুলে বললাম। তখনও বুঝতে পারিনি যে ঘূর্ণিঝড় বয়ে আসে। কি তুই মায়ের সাথে রাস্তায় ধাক্কা খেয়েছিস? আজকে বাসায় আসবি না, তোর ধাক্কা খাওয়ার শখ মিটাবো আমি। রাইসা সব কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল। অনেকবার ফোন দিলেও আর ফোন রিসিভ করেনি। বুঝতে অসুবিধা হয়নি আজ খারাপই আছে। কেন যে বলতে গেলাম, নিজের বোকামির ফল এখন ভোগ করতে হবে। রাইসাকে সরি লিখে টেস্ট করে অপেক্ষা করতে থাকলাম। রাইসার ফোন থেকে রিপ্লাই আসে, তো সরি বলতে হবে না, আজ বাসায় আসার পরে সরি বলা বের করব, আর একটা ফোন দিবি না। যা, কেন যে বলতে গেলাম এখন বাসায় যাও, গিয়ে অভিমান ভাঙাও। কেন বলতে গেলাম, নিজেকে মারতে ইচ্ছে হচ্ছিল। তখনই মাথায় বুদ্ধি এসে গেল, ফোনের সুইচ অফ করে রেখে দিলাম। যা আছে কপালে তাই হবে। এত রাগ না বোঝাবো কেমন লাগে।
কাজে আর মন বসাতে পারেনি। সবসময় রাইসার কথা মনে হচ্ছিল। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আর আমি কি ইচ্ছে করে করেছি নাকি? যদি ইচ্ছাকৃতভাবে করতাম তাহলে রাইসাকে সব কিছু বলতাম নাকি? দুপুরে না খেয়ে সাইডে চলে গেলাম, প্রজেক্ট দেখাতে হবে। গিয়ে অপেক্ষা করতে থাকি কখন আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কালো গাড়ি করে চলে আসে। যখন গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো দেখেই চোখ কপাল উঠে গেল। দিন দুপুরে ভূত দেখছি না তো, সকালবেলা সেই পেতনিটাই প্রজেক্ট দেখতে আসলো। মিসেস সুমি চৌধুরী, আমাদের এই প্রজেক্টের স্যারের মেয়ে। স্যার কাজের জন্য আসতে পারেনি, তাই উনি আসলেন। উনি আকাশ আহমেদ, আমাদের প্রজেক্টের দায়িত্বে আছেন। গাড়ি থেকে নামতেই পরিচয় করিয়ে দিলেন। আমি দেখেই চমকে গেলাম। মনে মনে ভেবে নিলাম সকালের কাজটা ঠিক হয়নি, সরি বলাটাই ঠিক। যদি প্রজেক্ট রিজেক্ট করে দেয় তাহলে চাকরি নিয়ে টানটানি পড়ে যাবে। হ্যালো, আমি আকাশ। হ্যালো, চলেন কাজ দেখি। ভদ্রতার জন্য হাত বাড়ালেও নাক ছিটকে জবাব দিলেন। প্রজেক্ট সম্পর্কে অনেক ধারণা দিলেও মন মতো হয়নি বোঝা যাচ্ছে। প্রত্যেকটি কাজে কেমন কেমন করে জবাব দিলেন, তবে সবটুকুই রাগ আমার ওপর। সকালবেলার জন্য তাই প্রজেক্ট সম্পর্কে অনেক ভালো বলেও মন জয় করতে পারছি না। একরকম প্রজেক্ট দেখা শেষ হলে কফি খাওয়ার কথা বলি, শুধুমাত্র ভদ্রতার জন্য রাজি হলেন। সেই বাকে সরি বলে নিলাম, তবে মনে হচ্ছে না কাজে দেবে। প্রজেক্ট বাতিল হয়ে গেলে কি করব বুঝতে পারছি না। অফিসে গিয়ে বসের সাথে প্রজেক্ট সম্পর্কে অনেক কথা বললাম, তবে মেয়েটির সাথে সকালবেলা কথা এড়িয়ে গেলাম। ফোন বন্ধ পেয়ে রাইসা অফিসে ফোন করছিল, অনেক টেনশন আছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে বলল। অফিস শেষ করে বাসায় এসে দেখি গাল ফুলে বসে আছে। কাছে গিয়ে বসলেও কোনো কথা বলছে না, অন্যদিকে মুখ ফিরে তাকিয়ে আছে। রাইসা সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমনটা করিনি। আর ইচ্ছে করে করলে কি তোমাকে বলতাম? রাইসা কথা বলো। সরি বলতে হবে না, যা ওই মেয়ের কাছে যা। অনেক সুন্দরী মেয়ে, তাই না? এখন তো আমাকে দেখতে সুন্দর না। আরে এমনভাবে? ঠিক তখনই ফোনে কল বেজে ওঠে। অফিস থেকে ফোন আসার কথা, আজকের প্রজেক্ট সম্পর্কে ফলাফল দিবে আর স্যার ফোন করে জানাবেন। তাই ফোন বের করতেই রাইসা ফোন হাতে নিয়ে নিল। কে এমন ফোন করলো যে এত তাড়াহুড়ো করে ফোন ধরার জন্য? আরে অফিস থেকে বসের ফোন দেওয়ার কথা, তুই দেখ বস মনে হয় ফোন করেছে। কই বসের নাম্বার? এটা তো আননোন নাম্বার। আমার কথা শুনেই আমার দিকে ফোন বাড়িয়ে দিল। সত্যি তো আননোন নাম্বার। এই অসময়ে কে ফোন করলো? বাদ দাও, ধরতে হবে না। কেন? ও বুঝে যাবো তাই না? রাখ দেখি তোর কোন রমণী ফোন করলো। এই যে মিস্টার, কেমন আছেন? কথা শেষ করে ফোন রিসিভ করে ফেললো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের কণ্ঠ ভেসে আসলো। সেটা শুনে রাইসা অগ্নি চোখে আমার দিকে তাকালো। টুস করে ফোনটা কেটে দিল। অগ্নি চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তোর শার্টে এটা কিসের দাগ দেখি? কই কিসের দাগ? রাইসার কথা শুনেই ভয় পেয়ে গেলাম। আবার কিসের দাগ? গাড় ফিরিয়ে দেখতে চেষ্টা করলাম, তবে দেখতে পাচ্ছি না। চুপ কর। এইটা বলেই রাইসা শার্টের কলা ধরে টান দিল। একদম ঘাড় নিচু করে ফেলার পর খুব মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করলো। অনেক চেষ্টা করতে থাকি ছোটার জন্য, তবে এই মুহূর্তে যেন রাইসার শরীরে অশরীরই ভর করেছে। তার শক্তির কাছে যেন কিছুই না। রাইসা, ঘাড়ে ব্যথা পাচ্ছি তো। তোর ঘাড় ব্যথা? আজকে তোর ঘাড় ভেঙে ফেলবো। সত্যি করে বল, অফিসের নাম করে কার সাথে ছিলি? কোন মেয়ের লিপস্টিকের দাগ? একদম বাজে কথা বলবি না। সব সময় বাজে কথা শুনতে শুনতে ভালো লাগে না। রাইসার কথা শুনেই প্রচণ্ড রেগে গিয়ে পড়লাম। রাইসার সাথে যদিও কখনো বাজে ব্যবহার করিনি, তবে আজ রাইসার কথা শুনেই প্রচণ্ড রাগ উঠে গেল। আমি বাজে কথা বলি না। অন্য মেয়ের সাথে বাইরে থাকলে ভালো লাগে, আর এখন বাসায় আসলে আমি বাজে কথা বলি? দেখ, বাজে বকিস না। আমি কারোর সাথে ছিলাম না। কি জন্য এত মিথ্যা সন্দেহ করিস? মিথ্যে সন্দেহ করি? তাহলে কে ফোন করলো আর তোর সাথে লিপস্টিকের দাগ কি করে আসলো? দেখ, আমি জানি না কে ফোন করেছে। রং নাম্বারও তো কল আসতে পারে। রাইসা আমার কথা শুনে প্রচণ্ড চড়ে বললেও নিজেকে শান্ত রেখে বোঝাতে চেষ্টা করি। রাইসা এমনিতে অনেক রাগী, আর রাগ উঠে গেলে যেন কি করবে নিজেও বুঝতে পারে না। রং নাম্বারে কল আসলে তোর, তাহলে কোন মেয়ে লিপস্টিকের দাগ দিয়ে গেল? আর লিপস্টিক? রাইসার কথা শুনে তাড়াতাড়ি শার্ট করে ফেললাম। লিপস্টিকের দাগ আসবে কীভাবে? শার্টের মাঝে ভালো করে দেখে খুঁজে পেলাম। সত্যি তো, এত লিপস্টিকের দাগ। একদম ঘাড়ের কাছে। যে কেউ দেখলে মনে করবে যেন কেউ কিস করেছিল। কোনোভাবে ভেবে পাচ্ছিলাম না এখানে লিপস্টিকের দাগ আসলো কী করে। হঠাৎ করে মনে পড়ে গেল অফিসের প্রজেক্ট দেখানোর পর আমরা একসাথে গাড়ি করে ব্যাক করার কথা ছিল। তবে কে জানতো ওই প্রজেক্ট দেখতে যাবে সেই ডাইনি মেয়েটি।
যাকে সকাল সকাল পেতনি বলে খেয়ে পেয়েছিলাম। রাগের প্রতিশোধ হিসাবে আমাকে নিয়ে চলে আসে। অফিস থেকে অনেক দূর প্রজেক্টে, সেই সাথে প্রজেক্ট দেখে একসাথে আসবো, তাই গাড়ি নিয়ে যায়নি। যখন আমাকে ফেলে আসে, বসকে জানানোর পর লোকাল বাস করে চলে আসতে বলে। লোকাল বাসে চড়ার সময় অনেক ভিড় ছিল। অনেক ভিড় ঠেলে কোনো রকমে একটু জায়গা করে দাঁড়িয়েছিলাম। আমার পিছনে কয়েকজন সুন্দরী রমণীও দাঁড়িয়েছিল, সম্ভবত কলেজে কিংবা ভার্সিটি পড়ুয়া। প্রচণ্ড ভিড়ের কারণে প্রায়ই শরীরের সাথে স্পর্শ লেগে যাচ্ছিল, যদিও নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। হঠাৎ করেই ব্রেক করার কারণে একটি মেয়ে ঠিক ঘাড়ে এসে পড়ে যায়। যদিও মেয়েটি সরে বলেছিল, তবে ভিড়ের জন্য খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম। তাহলে সেই দাগে ছিল। আর রাইসা এই জন্য প্রচণ্ড রাগ করে ফেলে, সন্দেহ করে ফেলে। এটা তো স্বাভাবিক। নিজেকে শান্ত রাখতে চেষ্টা করি যতটা সম্ভব। এত চুপ করে কার কথা ভাবিস? কোন রমণী তোর জন্য অপেক্ষায় আছে? রাইসা, বোঝার চেষ্টা করো, আমি সব খুলে বলছি। তুই ঠিক তখনই ফোনে আবার কল বেজে উঠল। হাত বাড়িয়ে ফোন নেওয়ার আগেই রাইসা ফোনটা তুলে নেয়। এই মেয়ে, কে তুই? কেন বারবার ফোন দিচ্ছিস? রাইসা, এমন বাজে ব্যবহার করছো কেন? কি বাজে ব্যবহার করছিস? লজ্জা করে না তোর অন্য মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করতে? রাইসা, ঠাস। কয়েক মুহূর্তের জন্য সব কিছু যেন থেমে গেল। রাইসা কিছু বলার আগে ঠাস করে চর বসিয়ে দিলাম। রাইসা চর খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। কখনোই ভাবতেই পারেনি রাইসাকে হাত তুলে ফেলবো। রাইসাও যেন কল্পনাও করেনি কি করব। রাইসা না জেনে শুনে মিথ্যা সন্দেহ করে, যা তা বলে যাচ্ছে। রাইসার কথা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি, রাগের মাথায় চর দিয়ে বসে। রাইসা, সরি, ক্ষমা করে দাও। আসলে তোমার কথা শুনে মাথা ঠিক ছিল না, তাই কি করে ফেললাম। আর তুমি তো জানো, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। আমার সব কিছুতেই যে তুমি। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করেই উঠে বেডরুমের দিকে চলে যাওয়া শুরু করে। রাইসা, রাইসা প্লিজ, সরি। কোথায় যাচ্ছ? বসো, আমি সব কিছু খুলে বলছি তোমাকে। আমার হাতটা ছুঁড়ে ফেলে দেয়। রাইসার হাতে থাকা ফোনটা রাইসার প্রিয় সিরিয়ালটা টিভিতে চলতে থাকা স্ক্রিনের উপর ফেলে দেয়। মুহূর্তের মাঝে যেন বুকের বাবাসে ভেঙে চুরমার হতে শুরু করে। বড্ড বেশি অভিমান করে ফেলেছে, এইটুকু বুঝতে অসুবিধা হয়নি। ড্রয়িং রুম থেকে চলে গিয়ে ওসর ভরা চোখগুলো নিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। অনেক চেষ্টা করেও দরজা খোলাতে পারছি না, কোনো কথাই বলছে না। আব্বু আম্মুকে ডাক দিলেও তাদের কোনো সাড়া শব্দ পায়নি। দরজার পাশে দাঁড়িয়ে পাগলের মতো ডাকতে থাকে। রাইসা বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে বের হলো। রাইসাকে দেখে মুহূর্তের মাঝেই যেন পুরো পৃথিবীটা ফিরে পেলাম। তবে রাইসার হাতে ব্যাগ দেখে চমকে উঠি। রাইসা, ব্যাগ কেন? কোথায় যাচ্ছ? বললাম তো সরি, আর কখনই এমন হবে না। কথা বলছো না কেন? প্লিজ কথা বলো, কোথায় যাচ্ছ তুমি? আম্মু আব্বু এদিকে আসো, দেখো রাইসা রাগ করে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে। রাইসাকে ফিরাও প্লিজ। রাইসা, এখন পাগলামি করো না, সরি, আর এমন ভুল হবে না। আমার রাস্তায় বাধা না দিলেই খুশি হব। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। রাইসা প্লিজ, এখন পাগলামি করো না। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। তোমাকে সব খুলে বলছি, সরি, আর কখনোই তোমার গায়ে হাত তুলবো না। এই কান ধরছি। রাইসাকে দরজার সামনে এসে বাধা দিলে অনেক আটকানোর চেষ্টা করলেও চুপচাপ থেকে যায়, কোনো কথা বলছে না। বড্ড রাগে আর জেদি মেয়ে। রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি, যে মুহূর্তের মাঝেই এই পৃথিবীর সব থেকে কাছের মানুষটিকে আঘাত করে ফেলবো বুঝতেই পারিনি। রাইসা প্লিজ, আর কখনোই এমন হবে না। তোমার সাথে আর কখনো এমন করব না। এইবারের মতো ক্ষমা করে দাও। স্টপ! আর একটা কথাও শুনতে চাই না, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। তোর সাথে এক ছাদের নিচে কোনো ইচ্ছে নেই আমার। ডিভোর্সের কাগজটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, আর বাধা দিবি না। রাইসার কথা শুনেই মুহূর্তের মাঝে যেন পৃথিবীটা থমকে গেল। রাইসার মুখে এমন কিছু শুনবো ভাবতেও পারেনি। নিজের কানকেও অবিশ্বাস করতে হচ্ছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এই কোন রাইসাকে দেখছি? চোখের সামনে দিয়ে বৃষ্টিতে ভিজে বের হয়ে গেল। চোখের অশ্রুগুলো নিয়ে ওর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কিছু করতে পারছি না। অনেক চেষ্টা করেও পা দুটি জায়গা থেকে বিন্দু পরিমাণও সরাতে পারেনি। এক মুহূর্তের মাঝে সব কিছু যেন বদলে গেল। রাইসা চলে যাওয়ার কতটুকু সময় দাঁড়িয়েছিলাম জানা নেই। হঠাৎ বাহিরে প্রচণ্ড বাতাস এসে দরজায় সাপটে আঘাত হানে। সেই আঘাতে যেন দরজা ক্ষতবিক্ষত হয়নি, হয়েছে এই হৃদয়ের মাঝে ক্ষতবিক্ষত হয়েছে।
রুমে এসে কিছুক্ষণ আগে রাইসার সাথে ড্রয়িং রুমের স্মৃতিগুলো ভেসে ওঠে চোখের সামনে। প্রতিটি স্থানে রাইসার হাতে ছোঁয়া লেগে আছে। রুমে এসে কিছুক্ষণ থাকলে রাইসার স্মৃতিগুলো যেন তাড়া করে। রাইসার সাথে খুনসুটি, ঝগড়া, ভালোবাসা আর রাইসার হাতের স্পর্শ, প্রতিটি জিনিসই রাইসা নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে। হঠাৎ করেই প্রকৃতি নীরব হয়ে যায়, দমকা বাতাস থেমে যায়। আকাশে কালো ঘন মেঘের ছোঁয়া না থাকলেও গড়ি গড়ি বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সেই সাথে হালকা বাতাস যেন মরে গড়িয়ে দিচ্ছে অতীতের কিছু স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। রাইসা আমাকে বিশ্বাস না করেই চলে গেল, একবার বোঝানোর সুযোগও দিল না। রাইসার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো ভাবছি, তখনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। বারান্দায় বসে আছি, বৃষ্টির সাথে দমকা হাওয়া, গড়ি গড়ি বৃষ্টি গায়ে এসে পড়ছে। এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। পরের দিন সকালে ঘুম ভাঙলে বারান্দায় নিজেকে আবিষ্কার করলাম, বাইরে হালকা বাতাস বইছে। কালকে রাতে বৃষ্টিতে শার্ট ভিজে গেছে, এখন হালকা শীতও করছে, তাই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর নিচে নামতে নামতে বললাম, রাইসা নাস্তা দাও। তখন মনে পড়লো কালকে রাগ করে রাইসা তার বাপের বাড়ি চলে গেছে। কি আর করার, রুমে আসলাম। রুমে এসে রাইসাকে ফোন দিলাম। রাইসা, কেমন আছো? ভালো। আপনি কে? আমি কি মানে? নাম্বার দেখো। তুই ফোন দিয়েছিস কেন? তোর প্রেমিকাকে ফোন দে। রাইসা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তাছাড়া ঝগড়া করার কোনো মোডই নেই। তোর মুড থাকলে কি আর না থাকলে কি, তুই ফোন কেন দিয়েছিলি সেটা বল। আজ বিকেলে তোমার বাপের বাড়ি থেকে চলে আসবা। বললেই হলো? আমি আর কোনোদিনও তোর বাসায় যাব না। ফোন রাখ। রাইসা, রাইসা, যা। ফোনটা কেটে দিল। আবার ফোন দিলাম, ফোন বন্ধ। কি আর করা, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। যা শালা, অফিসের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, বাড়ি থেকে বের হব। তখনই আম্মু বলল, আকাশ, তাড়াহুড়ো করে কই যাস? নাস্তা করে যা। সময় নাই, দেরি হয়ে গেছে এমনিতেই, যাই এখন বলেই বের হয়ে আসলাম। ধুর, এখন রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটেই অফিসের দিকে রওনা দিলাম। অফিসে যেতে 20 মিনিট দেরি হয়ে গেছে। এখন বসেরও ঝাড়ি খেতে হবে, ভালো লাগে না। সব রাইসার দোষ, কালকে বাপের বাড়ি চলে গেল। কেন যে চর মারতে গেলাম এসব মনে মনে বলছি। তখন পিয়ন এসে বলল, বস নাকি তার রুমে যেতে বলেছে। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো। জি স্যার, কিছু বলবেন? তো আজ কেন দেরি হলো মিস্টার আকাশ সাহেব? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে স্যার। কেন, আপনার বউ আজ ডেকে দেয়নি? কি বলবো, দুঃখের কথা স্যার। কেন কেন, কি হয়েছে? স্যার আর বলবেন না, কাল বউ রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা, এই নিন ফাইল, আজ কমপ্লিট করে জমা দিবেন। ওকে স্যার। ফাইল নিয়ে চলে আসলাম, ফাইল কমপ্লিট করে জমা দিলাম। তারপর অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে রাইসাকে ফোন দিলাম, কিন্তু বন্ধ। দূর, ফোন দিতে পারবো না। এভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন রাইসার ফোন বন্ধ ছিল। শাশুড়িকে ফোন করে কথা বলতে চেয়েছি, কিন্তু মহারানী কথা বলবে না। এদিকে আম্মু বলছে রাইসাকে নিয়ে আসতে, তাই ভাবছি আজ অফিস এসে শ্বশুর বাড়ি যাব। অফিস শেষ করে রাইসা বাসার দিকে রওনা দিলাম। ও বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। শাশুড়ি এসে দরজা খুলে দিল। জামাই বাবাজি যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আসো, ভিতরে আসো। তারপর ভিতরে গিয়ে শ্বশুরের সাথে কৌশল বিনিময় করে রুমের দিকে গেলাম। রুমের দরজা খোলাই ছিল। রুমে গিয়ে দেখি রাইসা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে গিয়ে রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার সাথে সাথেই কেঁপে উঠল। তখনই রাইসা আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। তুই এখানে? আমি। তুই এখানে এসেছিস কেন? বারে, আমার শ্বশুর বাড়ি আমি আসবো না তো কে আসবে? তুই আসতে পারবি না। বললেই হলো, বাদ দাও। আসার সাথে সাথে গাল লাল করে দিয়েছ, এবার আদর করো। যা এখান থেকে, আদর করতে পারবো না। বলেই রাইসা চলে গেল। শালা কি মাইয়া বিয়ে করছিলাম। সারাদিন ঝগড়া করে আর মারে, একটু আদরও করে না। তাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি। তখন রাইসা রুমে এসে আমার দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। শেষ হয়ে এসে বলতে লাগলো, ওই তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন? নাম বলছি। বিছানায় শোবো না তো কোথায় শোবো? আমি কি জানি তুই আমার বিছানায় শুবি না। আর তুই এখানে আসছিস কেন? আসার সাথে সাথে কি শুরু করেছো? হ্যাঁ, বলেই রাইসাকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ছাড় হারামি, আমাকে জড়িয়ে ধরছিস কেন? তোর প্রেমিকাকে কি জড়িয়ে ধরগা? রাইসা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কি আমি? রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই
চার ঠোঁট এক করে নিয়েছি। রাইসা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। রাইসাকে ছেড়ে দিতেই বুকে কিল ঘুষি দিতে লাগলো। হারামি, তোর সাহস কি করে হলো? বারে, বউকে কিস করতে সাহস লাগে নাকি? যা এখান থেকে। না, যাব না, ঠোঁট খাবো গো বউ। বলেই আবার রাইসাকে বুকের উপর ফেলে অষ্টদয় এক করে নিলাম। এবার রাইসা জোর করে ছাড়িয়ে আমাকে একটানে বিছানা থেকে ফেলে দিল। ও মারে, আমার কোমর গেল রে। এই বলে যে চিৎকার দিব তখনই রাইসা মুখ চেপে ধরে বলতে লাগলো, ষাঁড়ের মতো চেঁচামেচি করছিস কেন? তুমি আমাকে বিছানা থেকে ফেলে দিলে কেন? ভালো করেছি। আমাকে একটু উঠতে সাহায্য করো না। পারবো না। এই বলে রাইসা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি ফ্লোর থেকে উঠে দেখি রাইসা বিছানার মাঝখানে কোলবালিশ দিয়ে রেখেছে। বিছানায় শুয়ে যেই না কোলবালিশটা সরাবো, এই কোলবালি সেখান থেকে সরিয়েছিস তো তোর খবর আছে। কি আর করার, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন টিপছি, তখন রাইসা আসলো। রাইসা, আজ চলে যাব। তো যাও, আমাকে বলছো কেন? তুমিও যাবে? কখনো না। বেশি কথা বলতে পারবো না, তুমি যাবে এটাই শেষ কথা। তারপর নিচে আসলাম। নিচে এসে দেখি টেবিলে নানা পদের খাবার, একমাত্র মেয়ের জামাই বলে কথা। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে শুয়ে আছি, কিন্তু সময় যাচ্ছে না। তাই ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। তাই রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। বাসা থেকে বের হয়ে রহিম সাদার দোকানে বসে আছি। কিছুক্ষণ পর রাফি আসলো। আসতে তো দেরি হলো। কই দেরি হয়েছে তা বল, আজ কি মনে করে? তোর বউ তো কারোর সাথে আড্ডায় দিতে দেয় না। দূর, আর বলিস না। চল, অনেকদিন হলো ঘোরাঘুরি হয় না, আজ কোথাও থেকে ঘুরে আসি। চল। তারপর দুই বন্ধু মিলে ঘুরতে গেলাম। ঘোরা শেষ করে রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বাসা থেকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় আসলাম। এসে কলিং বেল বাজানোর একটু পর আম্মু এসে দরজা খুলে দিল। কোথায় গিয়েছিলি? ফিরতে এত দেরি হলো যে? একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। না, বাইরে থেকে খেয়ে এসেছি। রাইসা কই? রায়সা বলল ওর ভালো লাগছে না, মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাইসা মনে হয় ঘুমিয়ে গেছে। বাচ্চা গেল, শুয়ে পড়লাম। তখনই রাইসা আমার উপর উঠে গলা চেপে ধরলো। এতক্ষণ কই ছিলি? এত রাতে বাড়ি আসলি কেন? রাইসা গলা ছেড়ে দিল। এবার বল। রাফির সাথে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলি নাকি ওই সব ছাইপাস খেতে গিয়েছিলি? সিগারেট খেয়েছিস? সত্যি ঘুরতে গিয়েছিলাম, ওসব খাইনি। বিশেষ হয় না। এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, কিছু খাইনি। হাত ছড়া মাথা থেকে। আমি যেন তাড়াতাড়ি মরে যাই তাই তুই নতুন করে বিয়ে করার ফান্দা করছিস, তাই না? না, এসব কি বলো? তুমি তো আমার একমাত্র সিনিয়র ঝগড়াটে বউ। কি বললি? কিছু না, এবার মাথাটা বুকের ওপর থেকে নামাও, বুক ব্যথা করছে। রাইসা আমার বুকের ওপর থেকে নেমে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আচ্ছা, একটা কথা বলো তো। কি বল? সবাই তাদের স্বামীদের কি সুন্দর করে তুমি আপনি বলে ডাকে, আর তুমি তুই করে বলো কেন? আমার ইচ্ছা। এবার ঘুমা, কাল অফিসে যেতে হবে তোর। একটু মাথাটা টিপে দাও। দিচ্ছি। রাইসা মাথা টিপে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। গতকাল অফিসে আসি নাই, তাই যাওয়ার সাথে সাথে বসের ডাক। গতকাল না আসার কারণে কতক্ষণ ঝাড়লো। কেবিনে এসে কাজ করছি, তখন কে যেন বলল, এই যে মিস্টার, কেমন আছেন? তাকে দেখি সুমি দাঁড়িয়ে আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। কি করছেন? কি করছি দেখতে পাচ্ছেন না নাকি? জি কাজ করছি। ও, কাজ বাদ দিয়ে আমার সাথে চলেন। কেন ম্যাম? ডিলের ব্যাপারে ডিসকাস করতে হবে তাই। ডিলের ব্যাপারে কথা থাকলে স্যারের সাথে কথা বলেন। এই, আপনি এত বেশি কথা বলেন কেন? আপনার স্যারই যেতে বলেছে আপনাকে আমার সাথে কনস্ট্রাকশন সাইটে, সো পেঁচাল না পেরে চলেন। জি ম্যাডাম চলেন। তারপর আর কি, ওনার সাথে কন্ট্রাকশনের সাইডে উনি সব কিছু চেক করেছেন। কিছুক্ষণ পর সব কিছু ঠিকঠাক করতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় চলে আসলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। সুমি ম্যাডামের সাথে সম্পর্ক ভালো হয়েছে আগের থেকে। একদিন সকালে রাইসের সাথে আবার ঝগড়া না করে না খেয়ে অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি, তখন সুমি ম্যাডামের আগমন। সুমি, তুমি এখানে? কেন, আমি আসতে পারি না নাকি? ঠিক তা না। তাহলে কি? কিছু না। চলো এবার আমার সাথে। কেন? চলো তো আমার সাথে। বলে টানতে টানতে অফিস থেকে বের করে নিয়ে আসলো।
তারপর গাড়ি দিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে আসলো। আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম। আজ তোমাকে ট্রিট দিব, অর্ডার করো। তা ট্রিট দেওয়ার কারণ কি? বন্ধুকে ট্রিট দিতে আবার কারণ লাগে নাকি? তা ঠিক। এবার অর্ডার করো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। তারপর আমাকে অফিসে নামিয়ে দিয়ে সুমি চলে গেল। অফিস শেষ করে বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই রাইসা দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু রাইসার মুখ গম্ভীর করে রেখেছে, কথা বলছে না। কথা না বলে আমার কি? রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। বাইরে বাতাস বইছে, আকাশ মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়। কিছুক্ষণ পর রাইসা এসে অন্যদিকে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাতে লাগলো। বিদ্যুৎ চমকানো দেখে রাইসা গটিসুটি মেরে শুয়ে রয়েছে। আমি মনে মনে হাসি। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে শুয়ে আছি, কারণ রাইসা বিদ্যুৎ চমকানোতে ভয় পায়। কিছুক্ষণ পর দেখি রাইসা এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রাইসার দিকে তাকালাম, মনে হয় ঘুমিয়ে গেছে। ওর ঘুমন্ত চেহারা খুব মায়াবী লাগছে। ওর গোলাপি ঠোঁটদ্বয় কেমন যেন আকৃষ্ট করছে। ওর ঠোঁটদ্বয় এক করে নিলাম। কিছুক্ষণ পর দেখি রাইসাও রেসপন্স করছে। তারপর কারেন্ট চলে গেল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি রাইসা আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুলগুলো মুছতেছে। আমি গিয়ে রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? ছাড়ো। না, ছাড়বো না বলে ওর চুলে মুখ ডুবিয়ে দিলাম। ওই ছাড়ো বলছি। যাও গোসল করে আসো, তোমার অফিসে দেরি হয়ে যাবে। উফ, তার আগে একটা কিস দাও। রাইসাকে আমার দিকে ঘুরিয়ে যেই না রাইসাকে কিস করতে যাব তখনই আম্মু তুমি? কুই আম্মু? রাইসাকে ছেড়ে দিয়ে ওকে ছেড়ে দিতেই ধরে নিচে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। কিছুদিন পর রাতে খাওয়ার টেবিলে আব্বু বলল, আকাশ, আমরা কিছুদিনের জন্য গ্রামের বাড়ি যাব। কিন্তু আমার তো অফিস আছে। তোকে যেতে কে বলেছে? কাল আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসবি। আচ্ছা, রাইসাও কি যাবে? না, ওকে যেতে বললাম, কিন্তু ও যাবে না। ও। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আব্বা ও সাগরকে বাস স্টেশনে থেকে বাসে উঠিয়ে দিলাম। তারপর বাসায় এসে অফিসে গেলাম। যাওয়ার সময় রাইসা তাড়াতাড়ি আসতে বললো, তাড়াতাড়ি বাসায় ফিরতে। কিন্তু অফিসে এসে একটা কারণে বাসায় আসতে আসতে রাত 12টা বেজে যায়। রুমে যেতেই রাইসা, আজ এত দেরি করলা কেন? নিশ্চয়ই বন্ধুদের সাথে পার্টি করেছিলা? আজ অনেক মজা হয়েছে। তাহলে নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডও ছিল এখানে? হ্যাঁ, আমার সকল এক্স গার্লফ্রেন্ড ছিল। এটা বলাতে রাইসা ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আকাশ, আমি ভাবতাম তুই আমার সাথে মজা করার জন্য এমনটা দেরি করে আসিস, কিন্তু না, তুই একটা খারাপ মানুষ। তুই স্বামী হওয়ার যোগ্যই না। আমি আর কিছু না বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বাইরে চলে আসলাম। বাসার পাশে দোকান থেকে সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম। অন্যদিকে রাইসা চোখ যায় আমার আনা প্যাকেটটার দিকে। রাইসা প্যাকেট খুলে দেখে বার্থডে কেক। আজ রাইসার জন্মদিন, তাই বাসায় আসতে দেরি হয়েছে। কেক দেখে রাইসা তার ভুল বুঝতে পারলো। রাইসা আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু আমার ফোন বন্ধ। আমি এক মনে সিগারেট টানছি, হঠাৎ রাইসা এসে সিগারেটটা নিয়ে ফেলে দিল। সরি, আর এমন করবো না, প্লিজ ক্ষমা করে দাও, আর কোনোদিন কিচ্ছু বলবো না। সত্যি তো? রাইসাকে জড়িয়ে নিলাম। কিছুদিন পর রাইসা অসুস্থ হয়ে পড়ে। ওকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ডাক্তারের সামনে বসে আছি। আপনি পেশেন্টের কি হন? জি, হাজবেন্ড। আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? তারপর রাইসাকে নিয়ে বাসায় আসা হয়। রাতে ছাদে গিয়ে দেখি রাইসা দোলনায় বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি, মন খারাপ? না, আমার মনে হয় কিছুদিন বাবার বাসায় যাওয়া উচিত। কিছুদিন যাবত আমার শরীরটাও না ভালো লাগছে না। বাবার বাড়ি যাবে? কিন্তু আমি তো যেতে দিব না। তুমি তো সারাদিন অফিসে কাজ নিয়ে পড়ে থাকো। কে বললো? কাজ তো করতে হবে। কাজের জায়গায় কাজ, কিন্তু বইয়ের জায়গায়। তাই শোনো, রাজা রানী কখনো আলাদা থাকে না। আবার তাদের মাঝে যদি রাজকুমার বা রাজকুমারী আসে তাহলে তো কথাই নেই। মানে? তুমি যা ভাবছো তাই। রাইসা আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। তুমি এভাবেই প্রতিটি রজনীতে আমার পাশে থাকবে তো? এইভাবেই চলুক না ওদের এই ভালোবাসার সংসার।